আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামু আলাইকুম আপু। ওয়া আলাইকুম সালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি। আসসালাম আপু। কেমন আছেন সবাই? আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ জি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। জি আপু, আলহামদুলিল্লাহ। আপনাদের তো আমিও ভালো আছি। আপনাদের সবার শরীর স্বাস্থ্য ভালো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, কোরআন শিক্ষা কোর্সের দ্বিতীয় ব্যাচের 19তম ক্লাস শুরু হচ্ছে আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমাদের গত ক্লাসে পড়া ছিল মাদ সম্পর্কে। মূল পড়া ছিল তিন আলিফ মাদের প্রকারভেদ, আর পিছনের পড়া ছিল আপনার একালিফ মাদের প্রকারভেদ। তাহলে আমি কি আজকে পড়া জিজ্ঞেস করব? আচ্ছা আপু, টুকটাক পড়া জি জিজ্ঞেস। আপু। বিসমিল্লাহ। প্রথমে হচ্ছে সুমাইয়া সুলতান আপু। আপু কি শুনতে পাচ্ছেন? সুমাইয়া সুলতান আপু কি শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে পাচ্ছি। আচ্ছা আপু। আচ্ছা আপু, আহ বলেন তো মধ্যে এওয়াজ কাকে বলে? মধ্যে আওয়াজ। আচ্ছা, হ্যাঁ। এটা হচ্ছে মানে মূল মাদের অন্তর্ভুক্ত না। দুই জবরের বামে যদি অক্ফ করা হয়, একালিপ এক জবর বাদ দিয়ে একালিপ টেনে পড়াকে মাদ্দে আওয়াজ বলে। এটা মূল মাদের অন্তর্ভুক্ত না, হ্যাঁ, মানে শাখা মূল। মাশাআল্লাহ। ওখান থেকে পড়ে শোনান তো আমাদেরকে জি আপু। উদাহরণগুলো থেকে, মানে পড়তে থাকেন আর কি, উদাহরণগুলো পড়ে শোনান মধ্যে এওয়াজে। আচ্ছা, কারিমা, রহিমা, নাশত, সাবহা, আচ্ছা আপু, সাবেক কাসিরা। কলকলা হবে, হ্যাঁ। ও সাবে সাবে, হ্যাঁ এখানে কলকলার হরফ, হ্যাঁ সাবেহা। তারপর হচ্ছে কাসি, কাসির, গস, গসাক, غصة غساقة. গসাক، غين، ها غين. غساقة. গস, গসাক। আচ্ছা, হুম। মাশাআল্লাহ। ঠিক আছে আপু, জি। ধন্যবাদ। তারপরে হচ্ছে জি আপু। মহসিন আপু, শুনতে পাচ্ছেন আমাকে? মহসিন আপুকে আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে পাচ্ছি। আসলে আপু আমি পড়াগুলো শিখি না, আমার মাথার ধরে না পড়াগুলো লাগে যে কি রূপ দিছে আর কি। মানে আপু, মানে তাহলে মানে কোথায় সমস্যা একটু যদি বলতেন, মানে কেন মাথায় ধরে নাই? 2 দিনে আহ, একই পড়া হয়েছিল। মানে সমস্যা একটু বলেন আমাকে, খুলে দেন, আমি বুঝতে পারি। মানে সমস্যা হচ্ছে, যেমন মধ্যে তবই মধ্যে লিন মধ্যে বদল এ দূরে পারি আর ওই মানে পরে ফরা দিচ্ছেন যে এগুলো আর বুঝি নে। আচ্ছা আচ্ছা, তাহলে কতটুক পারেন আপু? বলছেন মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন, তাই তো? জি জি। তাহলে আপু এখান থেকে ধরি তাহলে। এগুলা মানে আনের এগুলার মধ্যে আনের ইয়া ধরে, মানে ভুলে গিয়ে। আচ্ছা, সমস্যা নেই, আপনাকে আমাকে নিয়মগুলো মুখস্থ বলতে হবে না, হ্যাঁ, নিয়মগুলো মুখস্থ বলা লাগবে না, অসুবিধা নেই। যেমন আমি আপনাকে সহজ ভাবে ধরি, আপনি খেয়াল করেন। যেমন হচ্ছে মাদ্দে লিন, হ্যাঁ। মাদ্দে লিনের মধ্যে জি আমরা কি জি। করছি? যে লিনের হরফের বামের হরফে ওয়াকফ করা হলে একালিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে লিন বলে। আচ্ছা, লিনের এখন, হরফে বামের হরফে হ্যাঁ ওয়াকফ হলে। হ্যাঁ, তাহলে সেখানে একালিফ টেনে পড়তে হবে, আর এটাকে বলা হয় মাদ্দে লিন। এখন মধ্যে আপনি যে বিষয়টা বুঝছেন, এটা হচ্ছে আপনি যখন আমাদেরকে অনুশীলন করে শোনাবেন, তখন আপনি নিজেও বুঝবেন যে হ্যাঁ, আমি এটা বিষয় বুঝছি। যেমন আপনি এখান থেকে পড়েন, আপনি সবগুলো ওয়াকফ করে করে বলেন দেখি আমাকে। লিনের হরফের একালিপ টানি পড়তে হবে কেন? হ্যাঁ হ্যাঁ, ওয়াকফ করলে একালিফ টেনে পড়তে হবে। লাইলুন, আচ্ছা, ওয়াকফ করলে কি তয়ফ। হবে? বাস, ওয়াকফ করলে আপু কি হবে? লাস্টের যেটা আছে হরকত বা তানবিন, এটা সাকিন হয়ে যাবে, জজম হয়ে যাবে। লাইল। ওই ফেস লামের উপর তো দুই ফেস, এই দুই ফেস থামি দিবি, ওয়াকফ হয়ে যাব। ওয়াকফ করলে এটা জজম হয়ে যাবে, এই দুই পেশও ওয়াকফ তখন করলে। লাইল, এতে লাইলুন লেখা লাইলও হবে। হ্যাঁ হ্যাঁ, লাইলুন থেকে লাইল। জি। লাই, লাইল, তয়ফ, বাইত, খয়র, নাউম। আচ্ছা, মাশাল্লাহ। এবার দেখেন, তাহলে আপু বলেন তো, আপনি কি মাদ্দে লিনটা বুঝছেন নাকি বুঝেন? আপনি কিন্তু সুন্দর পড়তেও পারছেন। আমাদের লিনের হরফ কি? জবরের বাম পাশে যদি জজমওয়ালা ওয়াও থাকে, অথবা জবরের বাম পাশে যদি জজমওয়ালা ইয়া থাকে, এটাই হচ্ছে লিনের হরফ। হ্যাঁ, নর্মাল ভাবে, নর্মাল অবস্থায় লিনের হরফকে তাড়াতাড়ি করে পড়তে হয়। যেমন লাইলুন, তাইফি, বাইতিন, খাইরুন, তাড়াতাড়ি পড়তে হবে। কিন্তু যদি আপনি এখানে তারপরে হরফে ওয়াকফ করেন, যদি ওয়াকফ করেন, তখন সেখানে একালিফ টেনে পড়তে হবে, তখন হবে লাইল, খয়ফ, বাইত, খয়র। এটা কি বুঝতে পারছেন আপু? মুহসিন আপু কি বুঝতে পারছেন? আর আবার একটু বুঝিয়ে দেন আপু, আচ্ছা দয়া আপু। করে। হ্যাঁ, আচ্ছা। লিনের হরফ, প্রথমত হচ্ছে লিনের হরফ কি? লিনের হরফ আমরা লিনের হরফ হ্যাঁ, ওয়াও,
ইয়ে হ্যাঁ যেমন ওয়া ইয়ের ইয়ে সাকিন, আমরা তো সাকিন বলি, আবার কেউ কেউ জজম বলে। ইয়ে সাকিন ডানে জবর হলে লিনের হরফ তাড়াতাড়ি করে পড়তে হবে, আর ওয়া মাশাআল্লাহ সাকিন ডানে জবর হলে তাড়াতাড়ি করে পড়তে হবে। মাশাআল্লাহ। এখন এ ডানের হরফে যদি এ ডানের হরফ যদি ওয়াকফ করে বা থামে, এখানে টানি পড়তে হবে। ডানের হরফ বলতে কোনো কথা না আপু, মানে এখন লিনের হরফ তো আপনি চিনছেন তাই না? লিনের হরফ কোনটা? ওয়াও বা ইয়া। এই ওয়াও বা ইয়া যখন ইয়ে, সাকিন হয়, তার ডানে একটা জবর থাকে, তখন এটা লিনের হরফ, এটা আপনি বুঝছেন। আর লিনের হরফ থাকলে তাড়াতাড়ি করে পড়তে হয়, এটাও আপনি জানেন। যেমন আমরা এই সবগুলোরে নর্মালি তাড়াতাড়ি করে বলতে পারি, লাইলুন, সাইফি, হ্যাঁ, নিচে খাউফুন, লাউমুন, যেহেতু এগুলো লিনের হরফ, আমরা তাড়াতাড়ি করে বলতে পারি। এতটুকু ক্লিয়ার আপ, এতটুকু কথা শেষ। এইবার হচ্ছে জি, হ্যাঁ, এবার হচ্ছে লিনের হরফ যেহেতু আপনি চেনেন, হুম, লিনের হরফ যেহেতু আপনি চেনেন, এখন এই লিনের হরফের বামের হরফে, মানে কি পরের হরফে, লিনের হরফের এই জি, পরের হরফে যদি আপনি ওয়াকফ করেন কোনো কারণে, তখন এই ওয়াকফ করার কারণে সেখানে একটা একালিফ টেনে পড়তে হবে, আর এটাকে বলা হয় মাদ্দে লিন। মাদ্দে লিন। হ্যাঁ, লিনের হরফের বামের হরফে যদি ওয়াকফ করে, তাহলে একালিপ টানি পড়তে হবে। জি, আর এটাকেই বলা হয় মাদ্দে লিন। যেমন আপনি একটু আগে আমার পড়ে মাদ্দে শুনাইলেন, লিন। লাইল, তয়িফ, বাইত, তাইর। ওয়াকফ করার কারণে সবগুলোরে আমরা একালিফ টেনে পড়ছি। ওয়াকফ না করলে আমরা টানতাম না, ওয়াকফ না করলে আমরা তাড়াতাড়ি করে পড়তাম, কিন্তু যেহেতু ওয়াকফ করছি এই জন্য তারা আমরা একালিফ টেনে পড়ছি। এই বিষয়টাও কি জি, পরিষ্কার হয়েছে আপু? জি, জি, এবারে পরিষ্কার হয়েছে। আচ্ছা, এবার দেখেন, এবার হচ্ছে আমরা মাদ্দে আর বদলের মধ্যে যাই। মাদ্দে বদল কি? জি, মাদ্দে বদলের মধ্যে একটা সহজ কথা বলছে, বলছে কি হামজা, বুঝছেন? এই যে হামজা একটা হরফ, এই হামজার মধ্যে যখনই আপনার একালিফ টান হবে, হামজার মধ্যে আপনার যখনই একালিফ একা টান হবে, এটারই মাদ্দে বদল বদল বলে, আর কিচ্ছু নেই এদিকে। এই হামজার মধ্যে শুধু কোনো, হামদা হ্যাঁ শুধু হামজা, শুধু হামজা, আর কিচ্ছু না, শুধু হামজার মধ্যে কোনো কারণে একালিফ টান যদি হয়, এখন এটা আপনার এমন হতে পারে হামজার মধ্যে মাদের হরকত হয়েছে, মানে খারা জবর খারাজের উল্টা পেশ এগুলো হয়েছে, অথবা এমনও হতে পারে জি, হামজার মধ্যে কোনো মাদের হরফ হয়েছে, জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে, জেরের বাম পাশে ডজমওয়ালা ইয়া হয়েছে, পেশের বাম পাশে ডজমওয়ালা ওয়াও হয়েছে। এখন কথা হয়েছে এই টানটা, এই যে একালিফের টান, এই একালিফের টানটা হামজার মধ্যে হইলে এটা মাদ্দে বদল, আর কোনো কথা নেই। আপনি যেই কোনো শব্দের মধ্যে যদি দেখেন এই হামজার মধ্যে একালিফ টান হয়েছে, তাহলে ওই হামজার টানটাই হচ্ছে মাদ্দে বদল। যেমন, মধ্যে বদল। হ্যাঁ, যেমন যেমন দেখেন, যেমন একটা যেমন এই যে একটা শব্দ হামজা খারা জবর আ, ওয়াও খারা জবর ওয়া, তাই না? এখন এই যে হামজা খারা জবর আ, হামজার মধ্যে যে টানটা হয়েছে, এই টানটা হচ্ছে মাদ্দে জি, বদল। তারপরে আবার দেখেন যে ই লাফি, হামজা খারাজের ই, লাম খারা জবর লা, ফাজের ফি, ইলাফ। এখন এরা সবগুলো বাদ দিয়ে এই যে হামজার মধ্যে, হ্যাঁ, হামজার মধ্যে যে খারাজার আছে, এই খারাজারটা হচ্ছে জি, মাদ্দে বদল। আবার মধ্যে বদল। আবার আর যেহেতু গেল, আবার দেখেন, আবার হচ্ছে যেমন এই যে এখানে দেখেন, হ্যাঁ, এই যে ইমানান, হামজা ইয়া জের ই, মাদের হরফ হয়েছে এখানে, জি, হামজা ইয়া জের ই, জেরের বাম পাশে জজমালা ইয়া, মাদের হরফ। এখন এই যে টানটা, টানটা কিসের মধ্যে হয়েছে? হামজার মধ্যে হয়েছে, এই হামজাটা হচ্ছে মাদ্দে হামজার বদল। মধ্যে। হ্যাঁ, আবার দেখেন রউফুন, হামজা ওয়াও পেশ ও, পেশের বাম পাশে ডজমালা ওয়াও, মাদের হরফ। এখন এই মাদের টানটা হবে হামজার মধ্যে, এই হামজা হচ্ছে মাদ্দে বদল। তারপর আবার সুআলুন, হামজা খারা জবর আ, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ। আর এই যে মাদের যে টানটা, টানটা হইতেছে হামজার মধ্যে, অতএব এটা মাদ্দে বদল। জি, মানে জি, এখানে যে মধ্যে কোনো, বদল। মধ্যে হ্যাঁ, বদল হামজার মধ্যে মদের হরফ হলে একালিপ টানি পড়তে হবে, মাদের হরফ শুধু না, হামজার মধ্যে। শুনেন, মাদের হরফও হইতে পারে, মাদের হরকতও তো হইতে পারে, তাই না? মাদ তো দুই জিনিসে হয়, জি, মাদের হরফ দিয়েও হয়, মাদের হরকত দিয়েও হয়, খারা জবর তাহলে খারাজের উল্টা এখানে বলতো পাশে। হ্যাঁ, হামজার মধ্যে একালিফ টান, একালিফ। হামজা একালিপ, হুম, হামজা একালিপ টান হলে মাদ্দে বদল। এটা হচ্ছে মূল কথা, হামজার মধ্যে এক আলিফ টান হইলেই মধ্যে বদল। এখন এই এক আলিফ টানটা আপনার মদের হরকত দিয়েও হইতে পারে, মদের হরফ দিয়েও হইতে পারে, অসুবিধা নেই। এক আলিফ টান হয়েছে হামজার মধ্যে, হয়েছে বাস, এটার মধ্যে বদল, আর কোনো কথা নেই। মুহসিন আপু কি বুঝছে আসসালামু কথাটা? আলাইকুম। জি, বুঝছি, আলহামদুলিল্লাহ বুঝছি এবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন মধ্যে পাবাই। এবার দেখেন মধ্য তবাই কি, মধ্য তবাই বলতেছে কি, আচ্ছা সবার আগে শুনেন, আপনি শুনেন, আপনি মাদের হরফ কাকে বলে জানেন নাকি? মাদের হরফ কাকে বলে? মদের হরফ হচ্ছে আলি, জবরের ডান পাশে খালি আলিফ, মদের হরফ জেরের বাম পাশে
যজমলা ওয়ার বাম পাশে আর ডান পাশে, ওয়ার ডান পাশে যজমলা পেশ। না না, পেশের বাম পাশে রসমালাই বাবু, কথাটা উল্টা হয়েছে। পেশের বাম পাশে হ্যাঁ, পেশের বাম রসমালাই। পাশে যজমলা ওয়া আচ্ছা, একালিপ মাশাআল্লাহ। পড়তে হয়। আচ্ছা, তাহলে মুহসিন আপু হচ্ছে কথা হচ্ছে কোথায়, কথা হবে না, কথা হবে না। আচ্ছা, মুহসিন আপু তাহলে মাদার হরফ চিনছেন। এবার মুহসিন আপু আপনি আমাকে বলেন মাদার হরকত কাকে বলে? জবর হাজের উল্টা পেশ, এই এই তিনটারে তো মাশাআল্লাহ। মদের হরকত বলে। এবার আপনি ঠান্ডা মাথায় শুনেন, আপনি মাদার হরফও চেনেন, আপনি মাদার হরকতও চেনেন, তাই না আপু? দুটাই কিন্তু আপনি চেনেন। জি এবার এবার সংজ্ঞাটা দেখেন, এবার পরীক্ষাটা দেখেন কি বলছে। মাদের হরফ বা মাদের হরকত হলে একালিফ টেনে পড়তে হয়। কথাটা কি বলছে আপু? মাদের হরফ অথবা মদের মাদের হরকত হরকত, মদের হরকত হলে এক লিপটানি পড়তে হয়। এটাকেই মাদ্দে তবাই বলে। এটাকে মদের তবাই বলে। আর আচ্ছা, কথা হচ্ছে কোথায়, কথা হচ্ছে কোথায়, কথা হচ্ছে কথা হবে না আপু। ওকে মুহসিন আপু, ম- এবার একটা ঠান্ডা মাথায় জি কথা শুনুন। কথাটা হচ্ছে এই যে একটু আগে আমরা মাদ্দে বদলের মধ্যে মাদ্দে বদলটারে আমরা হামজার জি সঙ্গে নির্দিষ্ট করছি, তাই না? এই হামজার মধ্যে একালিফ জি টান হলেই মাদ্দে বদল। এবার সহজ কথা হলো, হামজা বাদ দিয়ে বাকি যে হরফগুলি আছে 27টা হরফ, এই 27টা জি হরফের মধ্যে একালিফ টান হলে মাদ্দে তবাই। এবার বুঝছেন নি কথাটা? হামজাবাদ 27টা হরফ, হ্যাঁ, 27টা হরফের মধ্যে খালি টান হলে মাদ্দে তবাই। মদের তবাই। এটা হচ্ছে একটা সহজ কথা বলে দিলাম আপনারে, যে এই যে হামজা যে আমরা পড়ে আসলাম একটু আগে, যে হামজার মধ্যে একালিফ জি টাইম হলে মাদ্দে বদল। এখন কথা হয়েছে হামজা বাদ দিয়ে বাকি যে হরফটি রয়ে গেছে 27টা হরফ, এই 27টা হরফের মধ্যে একালিফ টাইম হলে মাদ্দে তবাই। জি আবার বুঝতে পারছি। আচ্ছা, এখন এখন সবার উদ্দেশ্যে আমার বলা, এই যে মোহসিন আপুকে বিস্তারিত করে বলার উদ্দেশ্য কিন্তু সবাই শুনবে, সবারও কোয়েশ্চেন আনসার হয়ে যাবে। সবাই কিন্তু ভেঙে ভেঙে এত সময় নিয়ে বলা যায় না। সবাই একজনকে যখন বলতেছে বিস্তারিত আকারে, সবাই কিন্তু শুনতেছে, এটা সবারই কাজে আসবে। একই প্রশ্নের উত্তর কিন্তু বারবার দিতে হয় না, সবাই মনোযোগ মনোযোগ দিয়ে শুনলে। আচ্ছা আপু, এবার মোহসিন আপু আপনি আমাকে বলেন, এবার হচ্ছে আপনার মাদ্দে তবাই ক্লিয়ার হয়ে গেছে, মাদ্দে বদলও ক্লিয়ার হয়ে গেছে, আর হচ্ছে কোনটা যেন মাদ্দে আহ মাদ্দে লিনও ক্লিয়ার হয়ে গেছে। এবার আপনি আসেন মাদ্দে আওয়াজের মধ্যে আসেন। এবার দেখেন মাদ্দে আওয়াজের মধ্যে কি বলছে। প্রথমে এই কথাটা আপনি দেখেন, মাদ্দে আওয়াজ একালিফ মদের মূল প্রকারের অন্তর্ভুক্ত না। এই কথাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাদ্দে আওয়াজ একালিফ মাদের যে আমরা 3 প্রকারে ভাগ করছি, মাদ্দে তবাই, মাদ্দে জি বদল, মাদ্দে লিন, এর মধ্যে কিন্তু আমরা মাদ্দে আওয়াজের নামটা আনি নাই, কারণ এটা মূল কোনো প্রকার না, এই জন্য আমরা ওই নামটা আনি নাই। এটা হচ্ছে একটা প্রাসঙ্গিক, মানে একটা প্রসঙ্গক্রমে এই প্রকারটা আছে। মূল মধ্যে আছে এক আলিফ মদের মূল প্রকার অন্তর্ভুক্ত না, অন্তর্ভুক্ত। মানে আচ্ছা, এখানে হ্যাঁ মধ্যে আছে নাই। হ্যাঁ, মাদ্দে আওয়াজটা মূল প্রকারের মধ্যে না, এটা একটা কারণে হয়েছে। এটা কি বলতেছে, কি ধরেন আপনার কোন একটা শব্দের মধ্যে দুই জবর আসলো, এখন দুই জবরের পরে আপনি যদি ওয়াকফ করতে চান সেখানে, তাইলে কি করতে হবে? জি আপনার একটা জবর বাদ দিয়ে সেখানে একালিফ টান দিয়ে পড়তে হবে। দুই জবরের পরে ওয়াকফ করতে চাইলে এক জবর বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হবে। এটাকেই বলা হয় মাদ্দে আওয়াজ। দুই জবরের বামে। দুই জবর, দুই জবরের পরে ওয়াকফ করলে হ্যাঁ এক আলিফ বাদ দিতে হবে। হ্যাঁ, একালিফ বাদ দিতে হবে না, একটা জবর বাদ দিতে হবে। একটা জবর বাদ দিয়ে সেখানে একালিফ টানতে হবে। যেমন দেখেন যেমন এই যে কারি। একটা জবর হ্যাঁ হ্যাঁ, বাদ দিয়ে যেমন এক আলিফ টানি করতে হবে। জি, এবার যেমন বুঝছি। হ্যাঁ, এবার দেখেন যেমন কারিমান, কারিমান একটা শব্দ, ঠিক আছে? কারিমান নরমালি পড়লে তানবিন সহকারে আমরা পড়তেছি কারিমান, রহিমান, নাশতন। কিন্তু আপনি যদি এখানে ওয়াকফ করতে চান, যদি ওয়াকফ করতে জি চান, তাহলে কি করতে হবে? জি একটা জবর মনে মনে বাদ দিয়ে ফেলতে হবে। একটা জবর যদি আপনি বাদ দিয়ে দেন, তাই না, তখন কি হবে? জি মিমানের জবর মা হবে না আপু ওই সময়? জি জি এখানে ডাইনের হরফটা এক আলিফ টানি করতে হবে। একালিফ টেনে পড়তে হবে। এটাতেই বলা হয় মাদ্দে আওয়াজ। আপু কি এবার বুঝতে আওয়াজ। পারছেন? জি জি এবার বুঝতে পারছি। আচ্ছা, এবার সবাইকে উদ্দেশ্য করে আমার প্রশ্ন, সবাইকে উদ্দেশ্য করে আমার প্রশ্ন, আপনারা একালিফ মাদের যে প্রকারগুলো আছে, মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন এবং সাথে মাদ্দে আওয়াজ, এই একালিফ মাদের প্রকারের মধ্যে কারো কোনো প্রশ্ন বা অসুবিধা আছে কিনা সবাই একটু বলে দেন। 3 আলিফেরটা জিজ্ঞেস করি নাই, একালিফেরটা জিজ্ঞেস করছি। এই যে মাত্র যে একালিফ মাদের প্রকারগুলো আবার সুন্দর করে বলা হলো, এই একালিফ মাদের মধ্যে কারো কোনো প্রশ্ন, কোনো কনফিউশন আছে কিনা এখনই বলে ফেলেন। না আপু, নাই তো। না নাই, নাই আপু। নাই তো। আপু সবাই চিন্তা করে বলে ফেলেন কোন রকমের প্রশ্ন আছে কিনা, মানে এই চ্যাপ্টারটা ক্লোজ করে আমরা 3 আলিফের মধ্যে যাব কিনা। যদিও 3 আলিফটাও আমাদের পড়াই ছিল,
তাও এটা আবার পুনরাবৃত্তি করবো, অসুবিধা নেই। না আপু, তাহলে কি নাই একালিফ আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার, একদম সবার ক্লিয়ার? জি ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। যদি আপু তাই ইনশাল্লাহ। হয়, যদি তাই হয়, তাহলে তাহলে কিন্তু এই একালিফ মাদের আলোচনাটা টোটাল 3টা ক্লাসে হলো। এবার হচ্ছে তিন হুম আলিফ মাদ। তিন আলিফ মাদের কথা যদিও প্রথম মানে এর আগের ক্লাসে গেছে, তো আমার কাছে মনে বলা হচ্ছে হয়েছে। যেহেতু যেহেতু একালিফেরটা আজকে পুনরাবৃত্তি করতে হলো, তাহলে এটাও হয়তো অনেকের কনফিউশন থাকবে, এটা আরো আগেই বলতে হবে। তাহলে আমি এটা আজকে আরেকবার পুনরাবৃত্তি করে তারপর হচ্ছে সামনে পড়াতে চাই, আপনারা সবাই মনোযোগ দিয়ে ধরেন। আচ্ছা, তো হচ্ছে প্রথম কথা হচ্ছে তিন আলিফ মাদ 2 প্রকার। তিন আলিফ মাদ কয় প্রকার? 2 দুই প্রকার। প্রকার। 2 প্রকার। মাদ্দে আরজি, আরজি, মাদ্দে মাদ্দে মুনফাসিল। মুনফাসিল। মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। মুনফাসিল। সবাই মনোযোগ দিয়ে ধরবেন আপু, প্রশ্ন করবেন, প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। আচ্ছা, এখন হচ্ছে মাদ্দে আরজি কাকে বলে খেয়াল করে শুনি সবাই। বলতেছে যে মাদের হরফ বা মাদের হরকতের বামের হরফে যদি ওয়াকফ করতে হয়, মাদের হরকত বা মাদের হরফের বামের হরফে যদি ওয়াকফ করা হয়, তাহলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হবে। এটাকে মাদ্দে আরজি বলে। কি বলছে, কথাটা কি বলছে? ধরেন কোথাও মাদের হরফ বা মাদের হরকত আছে, হ্যাঁ, আমরা তো জানি মাদের হরফ বা মাদের হরকত হইলে এক আলিফ টেনে পড়তে হয়। মাদ্দে তবাই হিসাবে হোক, মাদ্দে বদল হিসাবে হোক, এক আলিফ টেনে পড়তে হয়, এটা আমরা জানি। কিন্তু বলতেছে, এখানে অক্ষ। হ্যাঁ বলতেছে যদি যদি তার পরের হরফে ওয়াকফ করেন, যদি কি করেন, তার পরের হরফে আপনি ওয়াকফ অক্ষ করেন, বা থেমে যান। হ্যাঁ, তাহলে ওয়াকফ করার কারণে তখন সেখানে তিন আলিফ টেনে তিন পড়তে আলিফ। হবে। শুধুমাত্র ওয়াকফ করার কারণে কয় আলিফ টেনে পড়তে হবে? তিন আলিফ টেনে 3 তিন আলিফ। পড়তে আলিফ। হবে। আর ওই ওয়াকফ অবস্থায় ওইটার নাম হয়ে যাবে মাদ্দে আরজি। ওয়াকফ অবস্থায় এটার নাম কি হয়ে যাবে? মাদ্দে মাদ্দে মধ্যে আরজি। আরজি। আচ্ছা, এবার আরেকটু আমরা উদাহরণের সাথে মিলাই পড়ি, তাহলে আরো সুস্পষ্ট হবে। যেমন নুন আলিফ জবর না, সিন দুই পেশ সুন, না সুন, তাই তো? এবার দেখেন, এবার শুনেন শুনেন, নরমালি এই যে একটা শব্দ না আসুন, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ। আর আমরা জানি মাদের হরফ বা মাদের হরকত হলে এক আলিফ টেনে পড়তে হয়, একালিপ এটাকে টেনে মাদ্দে পড়তে তবাই হয়। বলে। এটাকে কি বলা হয়? মাদ্দে মাদ্দে তবাই তবাই। বলে। হ্যাঁ, তাহলে আমি যখন না আসুন পড়তেছি, তখন যে এটা মাদ্দে তবাই, এতে কোনো সন্দেহ নাই, এটা তো গেল। হুম কিন্তু আমি যদি এখানে ওয়াকফ করি, আমি অক্ষ যদি এই করে। সিনের মধ্যে কি করি, ওয়াকফ অক্ষ। করি, তাহলে ওয়াকফ করলে এই সিনের মধ্যে তিন দুই পেশ আলিফ টান থাকবে হবে। নাকি এটা জজম সাকিন হয়ে না যাবে? থাক, সাকিন হয়ে যাবে। সবাই কথা বলবে, সবাই কথা বলবে। আমি যদি না আসুন এখানে যদি ওয়াকফ করি, থেমে যাই, তাহলে এই যে শেষ হরফের যে হরকত তানবিন, এই তানবিনটা কি থাকবে নাকি এটা সাকিন হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। হয়ে যাবে। সাকিন হয়ে যাবে। আচ্ছা, তাহলে বলতেছে এই মাদের হরফের পরের হরফে ওয়াকফ করার কারণে তখন সেখানে তিন আলিফ টেনে পড়তে হবে। তখন আর এক আলিফ বাকি থাকবে না, তখন আর মাদ্দে তবাইর নামটাও বাকি থাকবে না, তখন নামও চেঞ্জ হয়ে যাবে, তার হুকুমও চেঞ্জ হয়ে যাবে। তখন নাম হয়ে যাবে মাদ্দে আরজি, আর হুকুম হয়ে যাবে তিন আলিফ টেনে পড়া। কথাটা কি পরিষ্কার? জি আপু। এখানে জি যতগুলো উদাহরণ জি আছে, আপু। এখানে যতগুলো উদাহরণ আপু আছে সবগুলোতেই হচ্ছে মাদ্দে তবাই আছে, সবগুলোতে কি আছে? মাদ্দে তবাই আছে। মাদ্দে মানে তবাই আছে। সবগুলো যদি আমরা ওয়াকফ একালিপ ছাড়া পড়ি, একালিপ। হ্যাঁ যদি আমরা ওয়াকফ ছাড়া পড়ি, নরমালি পড়ি, সবগুলোই হচ্ছে মাদ্দে তবাই। যেমন দেখেন, রহিমুন এক আলিফ টান, হাকিমুন, সালামুন, আযীমুন, ইয়াকিনুন, খালিদুনা, আলামিনা। এভাবে সবগুলোতে হচ্ছে ওয়াকফ ছাড়া যদি মধ্যে পড়ি, তবাই। সবগুলো একালিপ হচ্ছে টান মাদ্দে হবে। তবাই, এক আলিফ টান তবাই। হবে। কিন্তু যেই মাত্র আপু আপনি এখানে, যে আপু, আপু হ্যাঁ আপু, মানে মানে এখানে সিনের মানে 2 পেশটা তো উচ্চারণ হবে না, এখানে সাকিন হয়ে যাবে। আর এক আলিফের জায়গায় 3 আলিফ টান হবে ওয়াক্ফ হলে। হ্যাঁ আপু, হ্যাঁ হ্যাঁ, এটাই মূল পয়েন্ট, এটাই কথা। কিন্তু হ্যাঁ, যেটা মুর্শিদ আপু মাত্র বললেন, যখনই আমরা ওয়াকফ করব, তখনই কি হয়ে যাবে, এক আলিফের জায়গায় তিন আলিফ টান হবে, মাদ্দে তবাইয়ের জায়গায় মাদ্দে আরজি হবে। কথাটা কি পরিষ্কার? জি আপু। সবার কাছে জি পরিষ্কার? আপু। জি একদম। জি আপু। আপু। জি আপু। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো যেহেতু পরিষ্কার হয়েছে, আমরা উদাহরণগুলো আরেকবার রিভিশন দিয়ে ফেলি, যাতে আর কোনো ধরনের কোনো ফাঁক না থাকে, ঠিক আছে? সমস্যা না থাকে। আচ্ছা, বিসমিল্লাহ। নাস, না না।
রহিম, 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 হাকিম, 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 সালাম, 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 আযীম, আজিম, আজিম, ইয়াকিন, 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 খালিদুন, 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 আলামিন, আলামিন, মুফলিহুন, মুফলিহুন, قانطين، قانتين, কমটা হবে قانطين, قانتين, طي طي طا يا زين طي طي قانطين. قانتين, সবাই জোরে জোরে পড়বেন আপু। যখন আমি পড়াই দিই তখন অন্তত সবাই জোরে জোরে পড়বেন, যার পড়াটা আমার কানে বাজবে, ভুল থাকলে ধরাই দিতে পারবো, এটা তার জন্য প্লাস পয়েন্ট। জোরে জোরে পড়বেন সবাই। আচ্ছা, লাকানুদ, 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 জাহিম, জাহিম, বড় হা হবে এখানে, জাহিম, জাহিম, লাশাহিদ, লাশাহিদ, কুবুর, কুবুর, কবুর, কবুর, আচ্ছা, সুদূর, সুদূর, বিমুমিনিন, বিমুমিনিন, ইয়াশউরুন, ইয়াশউরুন, নাঈম, নাঈম, ইয়াকযিবুন। ইয়াকযিবুন, এই যে কাফ বলতে গিয়ে কফের মতো শক্ত হবে না, কফের মতো ধাক্কাও লাগবে না, ইয়াকো এরকম হবে না, ঠিক আছে? হবে হচ্ছে ইয়াকযিবুন, ইয়াকযিবুন, ইয়াকো হবে না, ইয়াক ইয়াক ইয়াকযিবুন, 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 লাখবির, 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 মুস্তাহজিউন, 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 আপু জিউন হবে না, উ উ শক্ত হবে, হামজাটা শক্ত হবে, মুস্তাহজিউন, 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 আচ্ছা, সুমাইয়া সুলতানা বই গত ক্লাসে অনুপস্থিত ছিলেন? না আপু, আমি ছিলাম তো। আচ্ছা ঠিক আছে আপু, ওকে। এর আগের ক্লাসটা একটু লেট করে জয়েন করছিলাম, গত ক্লাসে শুরু থেকে ছিলাম, এর আগের ক্লাসটা মধ্যে শুরু থেকে ছিলাম না, মধ্যে থেকে জয়েন হয়েছিলাম। আচ্ছা আপু ঠিক আছে, এবার আপনারা বলেন তাহলে, এই যে মাদ্দে আরজি, এই মাদ্দে আরজি অনুশীলন, এই হচ্ছে মাদ্দে আরজির পরিচয়। এবার হ্যাঁ আপু, আপু আমার পরীক্ষা চলতেছে, তাই আমি ক্লাস রেগুলার করতে পারছি না, কিন্তু আমি রেকর্ডিং গুলা দেখতেছি। হ্যাঁ আপু, রেকর্ডিং গুলো না দেখলে আপনার ক্লাসের কোনো কাজ থাকবে না আপু, আগে পিছে মিলাইতে পারবেন না, আর হচ্ছে যখনই ক্লাসে না আসবেন আর দেখছি, ক্লাসের ওগুলো মানে দেখছি। কোনো থাকবে না আপু, কানেকশন থাকবে না, এরকম জি। হয় আপু। রেকর্ড গুলো দেওয়ার আর মূল আপনার মতো মাকসুদই সেম 22 হচ্ছে, তারিখ পরীক্ষা শেষ হবে। হ্যাঁ বলতেছি যে
রেকর্ড গুলো দেওয়া হয় কেন? রেকর্ড দেওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে যাতে করে আপনাদের কোনো কারণে জয়েন হতে সমস্যা হলে কোনোদিন যেন পড়াটার ব্রাশ করে নাগাল। চলে আসো, ব্রাশ করে চলে আসো, জুতুরি ফায়ার দাও। আহ, আচ্ছা ঠিক আছে আপু। এরপরে এবার দেখেন, এই যে মাদ্রাসাটির সংজ্ঞা, এই হচ্ছে মাদ্রাসাটির অনুশীলন। আপনারা মনোযোগ দিয়ে দেখেন, কারো কোনো প্রশ্ন হচ্ছে কিনা এখনই করার সময়। আপনাদের হাতে টাইম হচ্ছে 2 মিনিট। মনের হরফে বা মনোহরকতের বামের হরফে ওয়াক্ফ হলে 3 আলিফ টেনে পড়তে হয়। হরফের বামের হরফ হলে 3 আলিফ টেনে সিওয়াঙ্গের সময় দিছে মদের হরফে ওয়াক্ফ হলে আপু তিন আপনার আলিফ কাছে একটা প্রশ্ন ছিল, হ্যাঁ আপু টেনে বলেন। পড়তে আপনার নেক্সট ব্যাচ কখন শুরু হবে? আমি আমার ফ্রেন্ড দেখে বলছি ওরা ভর্তি হবে বলছে ও আপু ইনশাল্লাহ ফেব্রুয়ারি থেকে। ফেব্রুয়ারি। আচ্ছা। বামদের হরকতের বামের হরফে তো আমাদেরটা কি রোজার মধ্যে শেষ হয়ে যাবে? আর আপু আমার ইচ্ছা আছে আপনাদেরকে রোজার মধ্যে যেন একটা নাচের বেচে আপনাদেরকে ঢুকায় দেওয়া যায়, এর আগে যেন শেষ করে ফেলানো যায়, এটা আমার আমার একটা ইচ্ছে। না কোরআন যেটা মানে শরীফের কি? জন্য কি আরেকটা আপু নাজারা বা মানে কিছু হচ্ছে, একটা হবে কি এখন আমাদের? যেমন হচ্ছে আপনারা শিখতেছেন তাই না, নিয়ম কানুন গুলো শিখতেছেন, তারপরে হচ্ছে আমাদের কোর্স শেষ হইতে হইতে হচ্ছে আপনারা কোরআনটা ধরে ফেলবেন, মানে কোরআনটা দেখে দেখে পড়া হ্যাঁ, শুরু সেটাই করবেন। সেটাই জানতে চাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের এই কোর্সের অন্তর্ভুক্ত। এরপরে নাজারা যেটা, এটা হচ্ছে আপু মানে ফুলফিল কোরআন নিয়ে বসা আর কি। পুরা ক্লাসের মধ্যে তখন কোরআন থাকবে, তখন হচ্ছে আপনি বুঝে বুঝে পড়া শুরু করবেন, তখন আর আপনাকে কনফিউশনে পড়তে হবে না এখানে কি করব ওখানে কি পড়বো। তখন জাস্ট হচ্ছে আমরা ওই কোরআন খতম করে না, ওইটার একটা লং টাইম প্রসেস শুরু হবে ওই সময়, ওটা ও এখন এটা আমি রোজার সাথে সেটাও অনেক কি ভালো হয়। এরকমই একটা ক্লাসের মাধ্যমে হবে? আপু ওটা নিয়ে আমি এখনো মানে যেহেতু এখনো আমারও পরীক্ষা চলতেছে, অনেক ব্যস্ততা, তো পরীক্ষাটা শেষ হলেই মোটামুটি একটা টাইম নিয়ে নাজারা ব্যাচের জন্য একটা সবকিছু চিন্তা করতে হবে আপু, একদম শুরু থেকে নিয়ে। এখন জাস্ট বুঝতে মাথায় আসে যে পেরেছি। আমাকে শুরু করতে হবে, কিন্তু প্রসেসটা ফুলফিল কেমনে কি হবে ওটা নিয়ে বিস্তারিত আপু বসতে হবে, আমাদেরই বসতে হবে, চিন্তা করতে হবে ইনশাল্লাহ। কি কি গুছানো যায়। তবে এতটুকু নিশ্চিত ওটা একটা লং টাইম প্রসেসের মতো হবে, ওটার নিয়ম কানুন সবকিছুই চেঞ্জ হবে, যেহেতু কোরআন তাই না, কোরআন না যারা তো 30 পারা কোরআন, এটা তো ছোট্টখানি কথা না। হ্যাঁ, হ্যাঁ, অনেক বিষয় আছে এখানে। আমরা এগুলো তো শেষ করে মোটামুটি তো কোরআন পড়তে পারবো, তখন হ্যাঁ হ্যাঁ সেটাই অবশ্যই, করতে এটা হবে। হচ্ছে মানে হচ্ছে এটা শেষ করে আপনাদেরকে কোরআনটা ধরায় দেওয়া হবে, সহজ কথা মানে এটা বুঝতে শেষ পেরেছি। করে কোরআনটার সাথে কানেকশন করায় দেওয়া হবে, নামাজের সূরাগুলো দিয়ে শুরু হবে। ওটা অনেক দূর পর্যন্ত যাবে না, জাস্ট নামাজের সূরাগুলো পর্যন্ত থাকবে, আপনারা দেখে দেখে বিভিন্ন দোয়াটা অনেক কিছু থাকবে, কিন্তু নাজারা যেটা থাকবে ওটা হচ্ছে ফুলফিলি আপনার কোরআনের সঙ্গে কানেকশন থাকবে। আপু ওটা কি ফুল কোরআনই কি পড়ানো হবে নাকি মানে কতটুকু অংশ এরকম? নাজারা যেহেতু শুরু করবো তাই না আপু, মানে হচ্ছে জি, এটা তো আপু এরকম ভাবে, এটা একটা সময়ের সাপেক্ষ না, এটা এরকম ভাবে এখনো বলতে পারতেছি না যে এটা আসলে মানে কতদিনের এটা হইতে আর পারে? এটা তো সময় স্থান সময়ের উপর ডিপেন্ড করবে। আপু এটা হ্যাঁ এটা এখনো ভাবে বলতে পারতেছি না আপু, মানে টাইমটা ও এখনো বলতে আচ্ছা, ঠিক অবস্থার আছে। উপরে এটা হচ্ছে একটা একটা লেগে থাকার বিষয় আপু, সহজ কথা। ওই হ্যাঁ নাজারা আসলে কোর্সের হ্যাঁ মধ্যে মধ্যে বুঝছি। যেটা হবে, হুম। এটা হচ্ছে ওরকম টার্গেট নিয়ে বসা যাবে না যে এই কয় মাসের মধ্যে শেষ করতে হবে, এটা হচ্ছে না কিছুটা লেগে বুঝতে থাকার বিষয়, পারছি। এই আর কি। হুম। আপু বছর খানেক লাগবে না, কমপক্ষে বছর খানিক বছর বলতে লাগবে। অত দূরও এখনো চিন্তা করতেছি না বছর যাবে কিনা, হয়তো এটাকে শেষ হইতেও পারে। তবে আপু এটা নিয়ে অনেক চিন্তা করতে হবে, মানে অনেকটাই ফিকির আছে এটা নিয়ে আপু। না, আমার হচ্ছে অলরেডি প্রথম ব্যাচ যারা, ওদেরও তো প্রায় শেষই তো হচ্ছে, আর আপনাদেরও শেষ হয়ে যাবে। তো আমার চিন্তা আছে যে এই দুইটা ব্যাচকে কানেকশন করে একসাথে কিভাবে ভাগে ভাগে নাজারা ব্যাচটা, ওটা অনেক সিস্টেমই চেঞ্জ হবে আপু, এটা আমি আসলে এখন কিছু বলতে পারতেছি, কিন্তু শুরু যে হবে এটা শুধু এতটুকুই বলতে পারতেছি, শুরু হবে। আমি তো তুমি গত ক্লাসে ছিলেন আপু। আপু ওই যে আমরা যে এখন যা পড়তেছি, যখন আমরা নিজেরা প্র্যাকটিস করতে যাই, কোরআন পড়তে যাই, কিন্তু আমরা কিন্তু নিজেরা বুঝি না কোথায় মাদ্দেলিন, কোথায় মানে মাদের হরফ, এগুলো আমরা ওই যে আগের মতোই পড়তে থাকি। কিন্তু যখন আমরা নাজেরাতে যাব আপনার কাছে, তখন আপনি তো এই ভুলগুলো ধরতে পারবেন যে এখানে হচ্ছে না বা এইভাবে হচ্ছে। তা হচ্ছে কি আপু, যখন আমাদের সামনে আয়াত আসবে, সামনে নিয়ম কানুন গুলোর একটা একটা চ্যাপ্টার শেষ হওয়া যাবে আপু। এগুলো এখন আপনারা মাঝপথে আছেন তো এজন্য এমন মনে হচ্ছে, যখন একটা কিনারায় আসবেন না, তখন হচ্ছে যখন আপনাদের সামনে বড় বড় আয়াত গুলো আসবে, তারপরে সূরা আসবে, তখনই হচ্ছে আপু আপনারা মানে একদম ফাইনালি ধরতে পারবেন, হ্যাঁ আমরা সবগুলো পড়ে আসছি, এখানে কি হচ্ছে ওখানে কি হচ্ছে, এই আর কি আপু। যেমন কথায় কথায় আপনি যে এই যে আজকে একটা শব্দ বললেন কথার কথা, যেমন নাচ বললেন বা মাদ্দে আরজি বললেন আজকে তাই না, আপনি যদি খেয়াল করে পড়েন কোরআনের মধ্যে কিন্তু প্রত্যেকটা আয়াতে আয়াতে মাদ্দে আরজি পাওয়া যায় বলতে গেলে। হ্যাঁ,
অনেক বেশি আছে, মাদ্দে আরজি আছে অনেক বেশি। তারপর একালিফ মাদ্দের দুই প্রকার, মাদ্দে তবাই, এত প্রত্যেক শব্দ শব্দে চলে আসে মাদ্দে তবাই এরকম। তো যদি আপনি ওই বড় বড় সূরার দিকে না যায়, আপনি ধরেন আজকে টার্গেট নিলেন যে একটা ছোট্ট একটা সূরা, সূরা নাস আপনি টার্গেট নেন, যে সূরা নাসের মধ্যে আমার পড়ার কি কি আছে আমি আজকে খুঁজে বের করব। আপনার পড়ার মধ্যে কি গেছে? মাদ্দে তবাই গেছে, মাদ্দে বদল গেছে, মাদ্দে লিন গেছে, মাদ্দে এওয়াজ গেছে, আবার হচ্ছে তিন আলিফ মাদ্দের প্রকারগুলো গেছে। তো আপনি যদি খোঁজ করেন, আপনি প্রথমে যেটা পাবেন সেটা হচ্ছে আপনি দেখবেন প্রত্যেক আয়াতের শেষে আপনি মাদ্দে আরজি খুঁজে পাবেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, প্রত্যেকটা আয়াতের শেষে মাদ্দে আরজি। এটা হচ্ছে প্রথম মাদ্দে আরজি আর মাদ্দে তবাইদে আসলে বেশি আসে, বেশি। মানে এই এই তো দুইটা আপনি মাদ্দে আসলে আসে। সুন্দর কথা বলছেন, এটা বেশি। তারপরে যেটা আপনি পাবেন, আরো যেটা পাবেন সেটা হচ্ছে আপনি দেখবেন যে প্রত্যেকটা আয়াতের মধ্যে মাদ্দা তবাই অহরহ। কুল আউযু, আউ মাদ্দা তবাই। তারপরে হচ্ছে আরো কি পাবেন, মালিকিন নাস, ইলাহিন নাস, ইলাহি, ইলাহি লাম খারাজ বললাম মাদ্দা তবাই। তারপরে মিন শাররিল ওয়াসওয়াসি, ওয়াসওয়া, এই ওয়া আলিফ জবর ওয়া মাদ্দা তবাই। তারপরে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুর, এই সুদু দাল ওয়াও পেশ দু মাদ্দা তবাই। ঠিক আছে আপু, এরকম অনেক এগুলো খেয়াল, মানে হচ্ছে কি আপু, আপনারা ছোট থেকে শুরু করবেন। আমি একজন আপু আমাকে জিজ্ঞেস করছিলেন আপনাদের ব্যাচের, যে উনি বলতে চাচ্ছিলেন যে আপু আমার জন্য কি উত্তম হবে যে আমি কোরআন থেকে পড়বো, মানে কোরআনের যে বড় বড় সূরা ওখান থেকে আমার জন্য এখন পড়াটা কি বেটার হবে, নাকি আমার জন্য বেটার হবে যে আমি যে কোরআন শুদ্ধ করার পিছনে মনোযোগ দিচ্ছি ওই মনোযোগটা ওখানে বেশি ফোকাস করব, আর হচ্ছে আমি ছোট ছোট সূরাগুলো নিজে নিজে প্র্যাকটিস করব। তা আমি বলছি যে হ্যাঁ আপু, আপনি এখন কোরআনের বড় বড় সূরা থেকে আপনার পড়ার দরকার নেই। আপনি এই যে এই সময়টা আপনি তারপর হচ্ছে, নামাজে আমরা যেগুলা প্র্যাকটিস করি, মানে হ্যাঁ নামাজ পড়তে মূলত আমাদের যে এখন এগুলা ফোকাসটা তো। দেয়া লাগবে। আপনার এখন একটা যাত্রার হুম, মধ্যে আছেন, ঠিক আছে, আপনার এখন জি। একটা লক্ষ্যের মধ্যে আছেন, যে আপনাদের এই যে দেখা গেছে আপু ধরেন এটা, এই যে আপনাদের এখন আমি যে ফাঁকটা খুঁজে পাচ্ছি এটা কেন হচ্ছে, যেমন দেখা গেছে যে এই যে ক্লাস আমাদের চলে যাচ্ছে, এক ক্লাসের পর আমাদের পরের দিন ওটা নিয়ে থাকতে হচ্ছে। এখন ধরেন একটা ক্লাস শেষ হওয়ার পরে মাঝখানে যে আমাদের 2-3 দিন সময় থাকে, হ্যাঁ এটা আমি বোঝানোর জন্য বলতে চাবো, জাস্ট বোঝানোর জন্য বলতেছি, হ্যাঁ ধরেন 2-3 দিন সময় থাকে। এখন আমি যদি চেষ্টা করি যে না আমার আজকের পড়া যেটা দেওয়া হয়েছে এটা আমি নেক্সট ক্লাসের আগে আমি এই পুরোটা পুরো কমপ্লিট করে ফেলবো, মানে এই পড়ার মধ্যে আমি কোনো মানে কি বলে কোনো গ্যাপ রাখবো না, এরকম যদি প্রতিনিয়ত প্রতিদিনের ক্লাসের পড়াগুলো আমরা এভাবে এভাবে কভার করে রাখতাম, ওই মনোযোগটা দিয়ে ওই অ্যাটেনশনটা দিয়ে যদি আমরা কভার করে রাখতাম, তখন দেখা দেখা যেত কি আপু যে আমাদের ওই যে একটা কিছু জিজ্ঞেস করলে মনে করতে হতো না, একটা কিছু জিজ্ঞেস করলে মানে একটু মনে হতো যে নতুন শুনতেছে, অনেক সময় এরকম লাগে প্যাচ খেয়ে যায়, এরকম হতো না। তো এই জন্য আমি আপনাদেরকে বলি যে মনোযোগ এদিক সেদিক না দিয়ে, মানে কোরআনের বড় বড় সূরা পড়তে হবে, অনেক কিছু পড়তে হবে, ওগুলো না দিয়ে এখন হচ্ছে আপনারা আপনাদের আহ, মূল্যবান সময়টা আপনারা এটার পিছনেই দেন। এটাই হচ্ছে আপনাদের একটা মজবুত ভিত্তি আর কি, যে এটার পিছনে দেখা গেছে যে টাইম আপনি লং টাইম দোয়া কালাম করবেন, লং টাইম দোয়া কালাম না করে আপনি আপনার শীটটা নিয়ে বসেন, আপনি পিছনের পড়াগুলো রিভিশন করেন, এতদিনে যা পড়া হয়েছে এর একটা টোটাল একটা আপনার সামনে আনেন যে আমি কি কি শিখছি এতদিনে। হ্যাঁ, নিয়ম কানুন গুলো খুঁটায় খুঁটায় নিজের মধ্যে ফিট করেন। হ্যাঁ, ক্লাসের পড়াগুলো দেখেন। এবার কোরআনের মধ্যে যখন আপনি খুলবেন তখন জাস্ট যে নামাজের সূরাগুলো আছে আপনি ওগুলোর মধ্যে থেকে আপনি নিয়মগুলো খুঁজে খুঁজে বের করেন, যেভাবে আমি মাত্র বললাম, তখন দেখবেন যে আপনি পড়াটা তখন আপনার কাছে মনে হবে যে না আমি কিছু শিখতেছি, আমি কিছু বুঝতেছি, আমি বুঝে বুঝে পড়তে পারতেছি, তখন আপনার কাছে এই ফিলটা আপনি পাবেন। ওটা ওই বড় বড় সূরা থেকে ধরলে ওই কানেকশনটা খুঁজে পাবেন না, কারণ ছোট ছোট সূরাগুলো আর একটা আপনাদের জিনিস মুখস্থ আপু, তো। নামাজের গুলা প্র্যাকটিস করলে আসলে নামাজ তো আমরা প্রতিদিনই পড়া এই তো মানে একটা পড়ি বিষয়, আমরা, এর জন্য নামাজের সূরা, বেশি বেশি আছে। নামাজের সূরাগুলো তখন ওই হচ্ছে, ভুলটা। হ্যাঁ হুম, নামাজের মধ্যে প্রতিনিয়ত পড়া হচ্ছে, এবং এগুলোর হুম, মধ্যে হচ্ছে আপনার প্র্যাকটিসটা বেশি হবে। ফিট করাটা সবচেয়ে সহজ, এগুলোর মধ্যে হচ্ছে হুম, আপনার ফিট করাটা সবচেয়ে সহজ। আর আরেকটা জিনিস আমি বলি যে আপনি যখন বড় বড় সূরা পড়বেন, বড় বড় সূরা তো আপনার মুখস্থ না, বড় বড় সূরা পড়তে গেলে প্রথমত আপনার মনোযোগ দিতে হচ্ছে, আপনার কিসের পরে কি আছে, জবরের পরে পেশ না কি আছে, দেখে দেখে যে একটা পড়া, ওই দেখে দেখে পড়ার একটা প্রেশার, ওইটা একটা প্রেশার। আবার হুম, হচ্ছে আপনি নিয়ম কানুন খুঁজবেন কোন সময়, ওটা তো আরেকটা প্রেশার, হুম। তাই না? তো তার চেয়ে আপনাদের মূলত জন্য, পরিস্থিতিটা বেশি থাকে না আমাদের হ্যাঁ বড় সূরার প্রতি। পরিচিত না, মানে হুম, আপনার মনোযোগ তো এদিকেই আছে যে কোন শব্দের পরে কোন শব্দ, আমি কি ভুল পড়তেছি কিনা, জবর জের পেশ লাগাইতেছি কিনা, ওইটার মধ্যে তো ফুলফিল মনোযোগ।
আপনি আবার এর মধ্যে থেকে এই মনোযোগের থেকে আবার আরেক মনোযোগ নিয়ে আসা, কোন জায়গায় কোন নিয়ম রয়েছে। পালায় যাওয়া লাগে। আরেকটা বিষয় হচ্ছে যে যেটা দেখতেছি আমাদের কিন্তু নিয়ম কানুন গুলো ক্লাসে পড়া হচ্ছে, কিন্তু ওইটাতে ব্যক্তিগতভাবে একটা ঝালাই করা, মাথার মধ্যে বসানো, ওটা কিন্তু খুব কম আপুই হচ্ছে ওইটা মানে করতেছে, আমি যেটা বুঝতেছি। নিয়ম কানুন ধরলে দেখা গেছে বলতে দেরি হচ্ছে। আপু একটা বিষয় আপনি খেয়াল করেন, হ্যাঁ, যে আমরা যতই ক্লাসে লেকচার হোক, ক্লাসে ঘন্টার পর ঘন্টা লেকচার হোক, আপনার কাছে পড়াশোনা হোক, ক্লাসের মধ্যে পড়া দেওয়াটা আপু কোনো কঠিন বিষয় না। একটুখানি আমরা যেহেতু অ্যাডাল্ট পার্সন সবাই, একটুখানি দেখে আমরা হচ্ছে মূল পড়াটা আমরা বলে ফেলতে পারি ক্লাস। কিন্তু এটা শুধু ক্লাসের জন্যই থাকে, ওটা কিন্তু মাথায় থাকে না অত একটা। মাথায় আপনার তখনই থাকবে যখন হচ্ছে আপনি প্র্যাকটিস নিজের করা জন্য, হবে। আপনি নিজের জন্য এক্সট্রা ভাবে এটা আপনি একটু ধরবেন, তখনই হচ্ছে এটা আপনার মাথায় বসবে, এছাড়া কিন্তু আপু বসবে না যতই যাই হোক। হ্যাঁ, এই যে আমরা কথা কথা ভার্সিটিতে যাই, ক্লাসের মধ্যে লেকচার হয়, এটা হয় ওটা হয়, মনোযোগ দিয়ে শুনি, কিন্তু দেখা গেছে ক্লাসের মধ্যে কিছু জিজ্ঞেস করতেছে, বলতে পারতেছি, এটা আপু এক জিনিস। আর একটা হচ্ছে যখন হচ্ছে এটা আমি আমার নিজের মাথায় ফিট করতে চাই, আমাকে কিন্তু অবশ্যই ক্লাসের বাইরে হোক ক্লাসের মধ্যে হোক ওইটা নিয়ে নিজে নিজে একটু বসতে হয় এবং নিজের মাথায় কিন্তু এটা বসাইতে হয় আপু। এটা কিন্তু আপনি আমার কথাটা বুঝতে পারতেছেন। যখন আমি নিজে নিজে আমার পড়াটার সঙ্গে আমি ক্যালকুলেশন করব, হ্যাঁ, এটার সাথে আমি বোঝাপড়া করবো, তখনই হচ্ছে একটা পড়া ফুলফিলি আমার আমার জেহেনে একটা কানেক্ট আয়ত্ত করতে পারবো। আমার মাথায় এটা বসবে। এটা হচ্ছে আপনার অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখন এখন এটা আমি ক্লাসের মধ্যে চেষ্টা করি, যথেষ্ট আমি চেষ্টা করি যেন হচ্ছে পুরা যে হল পড়াটা যে হল করা এটা ক্লাসের মধ্যে শেষ হয়ে যায়। তারপরেও তারপরেও যেটা বলতেছি যে আপনারা আলাদা করে একটু বসেন, শুধুমাত্র যেন এটা 100% ফিট হয়ে যায় আপনাদের নিয়মটা, জেনের মধ্যে আত্মস্থ হয়ে যায়, এই আর কি আপু। তো যাই হোক, তারপরে হচ্ছে, তারপরে আরো বলি সূরা নাস পড়তেছিলাম তাই না? তারপর সূরা নাসের মধ্যে দেখেন আপনারা হচ্ছে ওয়াজিব গুন্না পড়ছেন, আপনারা অনেকগুলো গুন্নার আছে প্রকারের কিন্তু আপু, মধ্যে ওয়াজিব ওয়াজিব গুন্না গুন্না। পড়ছেন, যে হরকতের পরে নুন অথবা মিমে যদি তাসদিদ হয় তাহলে সেখানে গুন্না করে পড়তে হয়। নাকের ভিতরে গুন্না করে এই পড়ে। দেখেন কুল আউযু বিরাব্বিন নাস, এই যে বিরাব্বিন ওয়াজিব গুন্না, মালিকিন নাস, এই যে মালিকিন ওয়াজিব গুন্না, ইলাহিন ওয়াজিব গুন্না, তারপরে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস ওয়াজিব গুন্না। প্রত্যেকটা আয়াতে ওয়াজিব গুন্না। তো দেখছেন আপু, একটা ছোট্ট একটা সূরা তাই না, ছোট্ট একটা সূরার মধ্যে আপনি যখন খুঁজে পড়তেছেন, আপনি এর মধ্যে কত কিছু পেয়ে যাচ্ছেন। মাদ্দা তবাই পাচ্ছেন, মাদ্দা আরজি পাচ্ছেন, হ্যাঁ, তারপরে ওয়াজিব গুন্না পাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি, ওয়াজিব গুন্না। কলকলা পাচ্ছেন, জজমওয়ালা হরফ পাচ্ছেন, তাসদিদ পাইতেছেন, কত কিছু আপু। এই আর কি কথা, ছোট ছোট সূরা দিয়ে প্র্যাকটিস করবেন। আচ্ছা আপু, যাই হোক অনেক কথা বললাম। এখন বলেন, মাদ্দা আরজির মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? না আপু। না আপু। আর ক্লাসের মধ্যে হচ্ছে সবাই কথা বলবেন, হ্যাঁ, আমরা কিন্তু ছোট মানুষ না, আমরা যথেষ্ট বড়। সবাই কথা বলবেন, সবাই সবার ভাবে প্রশ্ন করবেন, সবার ভাবে বোঝার চেষ্টা করবেন। আর হচ্ছে যেহেতু ক্লাসে আমরা একটা সীমিত সময় নিয়ে বসি তাই না, ক্লাসে একটা সীমিত সময় নিয়ে বসি, ক্লাসে দেখা গেছে যদি এরকম হয় আমি একজনের সাথে কথা বলতেছি, যদিও আমি দেখা গেছে আমি একজনের সাথে কথা বলতেছি, কিন্তু কথাটা কিন্তু শুধু একজনের জন্য থাকে না, কারণ আমাদের সবগুলো কথাবার্তায় কিন্তু ক্লাস রিলেটেড হচ্ছে, বা যদি প্রাসঙ্গিক কোনো কথা বলিও তাহলেও এমন কথাই আমাদের ক্লাসের মধ্যে হয় যেটা সবার জন্য উপকারী বা সবার জন্য এখানে একটা দখল আছে। তো যখন ক্লাসের মধ্যে হয়তো একজন প্রশ্ন করতেছে, তো এটা ভাববেন না যে ও প্রশ্ন করতেছে ওর জন্য আমি কথা বলতেছি, বিষয়টা কিন্তু এমন না। ক্লাসে যে কথাগুলো বলা হয়, প্রশ্ন একজন করুক কিন্তু কথাটা কিন্তু সবার জন্য হয়। ক্লাসে যখন পড়া ধরি, হ্যাঁ, পড়া ধরতেছে, আপনারা দেখতেছেন যে আমি একজন একজন করে পড়া ধরতেছি, তো যখন একজনের পড়া ধরতেছি বাকি অন্যরা যে মনোযোগ ছাড়া থাকবেন বিষয়টা এমন না। কারণ দেখা গেছে ধরেন ক্লাসের মধ্যে ছাত্রী ধরেন 20 জন, হ্যাঁ, 20 জনের মধ্যে আপনি হচ্ছেন একজন, তখন একই পড়া যখন আপনি বাদ দিয়ে আমি বাকি 19 জনের কাছে শুনলাম, আমি 19 জনের ধরেন আমি 19টা ভুল ধরলাম, হ্যাঁ, তো আপনি যদি এই মনোযোগ দিয়ে আপনি সবার পড়াটা শুনেন, আর এই 19টা ভুল ধরা যদি আপনি নিজের মধ্যে শুধরে নেন, আপনার পড়াটা আমি যখন শুনতে যাব তখন কি আপনার কোনো ভুল আমি পাবো? আপনি যদি এটা খেয়াল করেন, এটা একটু খেয়াল করেন। আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার ক্লাসের মধ্যে এই বিষয়টা ফলো করতাম। দেখা গেছে আমি চাইতাম যাতে আমার পড়া একটু পড়া ধরা হোক, যখন সবার পড়া ধরতো খেয়াল করতাম, ফোকাস করতাম টিচার কোন কোন জিনিসগুলো আটকাইতেছে, ওগুলো ওনার পড়া ধরতে ধরতে আমি হচ্ছে সবগুলো ক্লিয়ার করে ফেলতাম। তারপর যখন আমার পড়া জিজ্ঞেস করতো তখন হচ্ছে আমি একটা ফুলফিল একদম কি বলে সুন্দর একটা প্রেজেন্টেশন করতাম, কারণ আমি জানি কি কি বলছে ধরে ফেলছে ইতিমধ্যে, ওগুলো আমি এর মধ্যে হচ্ছে পড়া শুনতে শুনতে শেষ মানে শুদ্ধ করে ফেলছি। তো এটা হচ্ছে একটা পয়েন্ট ক্লাসের মধ্যে, এই যে আমরা 1 ঘন্টা বসি 1.5 ঘন্টা বসি, পুরোটা টাইম হচ্ছে আমাদের ফোকাসটা ধরে রাখতে হবে ক্লাসে।
আহ, যখন অন্যর ভুল ধরতেছি, অন্যর একটা পরামর্শ দিতেছি, আপনি ভাববেন এটা অন্যের জন্য, আপনি ভাববেন এটা আমার জন্য, প্রত্যেকে ভাববেন এটা আমার জন্য। তখন দেখা গেছে আপু যে তখন তো মানে সবাই তো আপু অটোই, আমরা হচ্ছে পড়াটাও শুধরায় যাবে, সবকিছুতে আমার অনেক সময় দেখা গেছে এরকম হয়, আমাদের মাথায় অনেক প্রশ্ন থাকে, অনেক সময় আমাদের মাথায় অনেক প্রশ্ন থাকে, জিজ্ঞেস করা হয় না বিভিন্ন কারণে, হয়তো জিজ্ঞেস করার টাইমে মাথায় আসে না, অথবা ভাবে থাক জিজ্ঞেস করা লাগবে না, এরকম। তো অনেক সময় যেটা হয় যে দেখা গেছে প্রশ্ন করছে একজনে, কিন্তু অনেকের মাথায় এরকম আসবে যে হ্যাঁ এই প্রশ্ন তো আমার মধ্যে মাথায়ও ছিল, এটা তো আমিও করতাম, বা এটা তো আমিও জানতে চাইছিলাম, এই আর কি আপু। তো যাই হোক, এত কথা বলার মূলে হলো এটা যে ক্লাসের মধ্যে যখন কথা বলি বা যাই করি, সবার কাছ থেকে আমি একটা মনোযোগ প্রত্যাশা করি। আশা করি কেউই মানে অনুপকারী হবেন না, বা হচ্ছে কি বলে কারো মনোযোগটাই বৃথা যাবে না, আমি এটা আশা করি। যাই হোক, আমরা হচ্ছে পরেরটার মধ্যে যাই। পরেরটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল কাকে বলে? সেটা হচ্ছে তিন আলিফ মাদের দ্বিতীয় প্রকার, মাদ্দে মুনফাসিল। ওকে, মাদ্দে মুনফাসিল হলো মাদের হরফ বা মাদের হরকতের উপর কোন চিহ্ন, মাদের হরফ বা মাদের হরকতের উপর কোন চিহ্ন, বামে হামজা। দুইটা কথা বলছে এখানে। প্রথম কথা হচ্ছে মাদের হরফ বা মাদের হরকতের উপর একটা চিকন চিহ্ন থাকবে। তারপর দ্বিতীয় কথা হচ্ছে বামে একটা হামজা বামে থাকবে। হামজা। বামে একটা কি থাকবে? হামজা। হামজা। হামজা থাকবে। আচ্ছা, তাহলে কথাটা আরো ভালো করে আপনারা নিজেরা রিমেম্বার করেন। মাদের হরফ বা মাদের হরকতের উপর একটা মাদের চিকন হরকত চিহ্ন থাকবে, বামে চিহ্ন, একটা হামজা বামে থাকবে। হামজা হামজা থাকবে। থাকলে এইভাবে টেনে পড়তে হয়। হ্যাঁ, এই সুরতে তিন আলিফ টেনে পড়তে হয়, এবং এটাকে বলা হয় মাদ্দে মুনফাসিল। যেমন কি আমরা উদাহরণ দিই, যেমন দেখেন লাম আলিফ জবর লা, কেমন? এই যে জবরের বাম পাশে খালি আলিফ, এটা হচ্ছে একটা মাদের হরফ। মাদের হরফের উপরে কি আছে আপু? চিকন চিহ্ন আছে। আর বামে হচ্ছে হামজা, বামে হচ্ছে কি? হামজা জের। এই হামজা। মাদের হামজা জের। হরফের, হ্যাঁ মাদের হরফের উপর চিকন চিহ্ন, বামে হচ্ছে হামজা। তাহলে এখানে কি করতে হবে? এখানে হচ্ছে আমাদের তিন আলিফ তিন টেনে আলিফ পড়তে হবে, আর পড়তে এটাকে হবে। বলা হয় মাদ্দে মুনফাসিল। মুনফাসিল। আচ্ছা, এবার আবার পরেরটার আপু মধ্যে দেখাই। হ্যাঁ আপু আপু। হ্যাঁ আপু। আপু বামে যদি হামজা না থাকে, মানে এমন কি হয় যে বামে হামজা থাকে না তবু চিকন চিহ্ন থাকে? না আপু, এটা হবে না, এটা কখনোই হবে না। কিন্তু এইটা হইতে পারে যে বামে হামজা আছে কিন্তু উপরে চিকন চিহ্ন নাই, তখনও আপনার বুঝে শুনে তিন আলিফ টেনেই পড়তে হবে, বুঝছেন আপু? আচ্ছা এটা আপু, কখনো মানে চিকন চিহ্ন অনেক সময় থাকবে না, তাই না? না, কোরআনে থাকবে থাকবে, না, কিন্তু অনেক সময় ওই যে কিন্তু বলছিলাম হামজা আপনাকে, থাকবে খালি। দোয়ার বই পড়তে পারেন, অথবা অন্য কোনো আছে না, আমরা তো দোয়া কালামের বইও পড়ি, হুম, সব জায়গায় তো আর কোরআন থাকে না। জি। তো হচ্ছে এইটা না, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। মুর্শিদ আপু প্রশ্ন করছে যে এরকম কখনো হতে পারে কিনা যে বামে হামজা নাই অথচ খালি উপরে আলিফ চিকন চিহ্ন আছে। মাদের। হ্যাঁ, উত্তর হচ্ছে না, আচ্ছা। এরকম হতে পারে না, এরকম হতে পারে না। কিন্তু হতে পারে তার অপোজিট, সেটা হচ্ছে উপরে চিকন চিহ্ন নাই কিন্তু বামে হামজা আছে। তাহলে সেই ক্ষেত্রে, তখন মাদ খেয়াল হুম, করে, মানে হ্যাঁ, মাদের সেই হরফ ক্ষেত্রে আমাদের হরকত খেয়াল করে যেহেতু ধরতে হবে। যেহেতু মাদের হরফ বা মাদের হরকতের পর একটা হামজা আসছে, সেহেতু আমাদের বুঝে হুম। শুনে তখন তিন আলিফ টেনে পড়তে হবে। মুর্শিদ আপু, বিষয়টা কি ক্লিয়ার? আপু আর একটু বলতেছে, মানে হামজা যদি থাকে চিকন চিহ্ন না থাকে তবুও তিন আলিফ টানতে হবে? তবুও তিন আলিফ টানতে হবে। এটা কোরআনের মধ্যে এরকম কখনো মিস্টেক হয় না, মিস্টেকটা হয় বিভিন্ন দুয়ার বইতে, মাঝে মধ্যে এরকম থাকে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা জি আপু, আপু ক্লিয়ার। ওকে, এবার দেখেন। ওইখানে তো শর্ত হয়েছে মাদের হরফ বা হরকত থাকবে, তারপর তার বামে হামজা থাকবে। ওইটা হচ্ছে শর্ত, এটা এইটা হচ্ছে হইলে মূল কথা। তখন হয়েছে। মাদের হরফ বা এইটাই মূল মাদের কথা। হরকতের উপর, হ্যাঁ, মাদের মানে কথা হচ্ছে মাদের হরফ বা মাদের হরকত, বামে একটা হুম, হামজা, আর এটার বামে চিহ্নটা হামজা হচ্ছে উপরে চিকন চিহ্ন। তিন আলিফ চিহ্নটা, মাদের এটা একটা কখনো কখনো নাও থাকতে চিহ্নটাই পারে হচ্ছে উপরে তখন। চিকন চিহ্ন। আচ্ছা, হুম। ঠিক আছে আপু। তারপরে আবার দেখেন, যেমন পরের উদাহরণের মধ্যে মিম আলিফ জবর, জবরের বাম পাশে খালি হুম, আলিফ, এটা হচ্ছে মাদের হরফ। জি। মাদের হরফের উপরে মাদের কি হরফ আসছে? একটা চিকন চিহ্ন আসছে, চিহ্ন আর আছে, বামে কি হয়েছে? একটা হামজা হয়েছে। হামজা তাহলে আছে। এখন কি হবে? তিন আলিফ টেনে পড়তে হবে, টান। আর হুম। এটাকে বলা হয় মাদ্দে মুনফাসিল। এবার বলেন আপু, হুম, আপনারা বলেন এই সংজ্ঞাটা আপনারা বুঝতে পারতেছেন কিনা, বা নিজেরা একটু দেখেন। সংজ্ঞাটা আগে বুঝতে হবে আপু, সংজ্ঞাটাও দেখেন, আর দুটা উদাহরণ দেখে আপনাদেরকে বুঝাইলাম, উদাহরণের সাথে মিলিয়ে দেখেন। জি। তারপরে হচ্ছে আমরা মাস্ক করি। আগে দেখেন আপু সবাই। আচ্ছা, ঠিক আছে। হুম, না না।
আপনাদের যাদের ওখানে আওয়াজ হচ্ছে না আপু, তারা ছাড়া সবাই আনমিউট করে রাখলে ভালো হয়। ক্লাসের মধ্যে কথা না বললে আপু জমে না। সবাই প্রশ্ন করবেন, সবাই তো পড়বেন। যাদের ওখানে শুধু আওয়াজ হচ্ছে আর আনমিউট করে রাখবেন। সবার হয়েছে কিনা বললেন, হ্যাঁ? কারো কোনো প্রশ্ন আছে কিনা বা হয়েছে কিনা? আপু আমি তো গত ক্লাসে মানে এই বিষয়ে না, মানে এই যে কলকলা হরফ নিয়ে মানে ওই উচ্চারণ গুলো আমি তো পারি না, এখন কি উপায়টা করবো ও বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, কি যেন আপু আপনারা জিজ্ঞেস করছিলেন? মানে হয়েছে কি আপু, অনেক সময় আমি ভুলে যাই আর কি। যার কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, হয়তো গ্রুপে বলবেন বা কোনো জি পার্সোনালি কোনো বিষয়ে সমস্যা থাকলে আমাকে ইনবক্স করবেন আপু। ওই নাম্বার থেকে আপনাদের আপু ইনবক্স করলে আমি তো আপু। বাড়িতে এসে দেখি, মানে আমার কোনো এমবি ছিল না, এই জন্য করতে পারি নাই। হ্যাঁ, বাড়িতে এসে অনেক দেখি সময় যে আজকে এটা এমবি হতে পারে তো আছে। আপু। এটা হতে পারে অবশ্যই। ইতিমধ্যে অনেক আপুরা আছে বিভিন্ন বিষয়ে হইলে তারা ইনবক্স করে, তখন হচ্ছে আপু আমাকে বলতে অসুবিধা হয়, মানে সরি, বলতে সুবিধা হয় আর কি। মানে সহজ হয় বিষয়টা আমার জন্য, যে জি। তার একটা ব্যক্তিগত সমস্যা, আমি তার ইনবক্সে এটা সমাধান করে দিলাম। এটা সবচেয়ে সহজ একটা উপায় আর কি। আপনি আমার কি যেন বলছেন আপু, আমি ভুলে গেছি। আর পরীক্ষার চাপে না মাথা থাকে না কিছু। আপনি করেন গত কষ্ট করে। বুধবার কি ক্লাস আচ্ছা ঠিক আছে, হয়েছিল আপু? সমস্যা নাই। আমি আমি তো কোনো তাহলে ইয়া আপনি পেলাম না। ইনবক্সে দেন, তাহলে আমি বাসায় গিয়ে আপনাকে আবার ইনবক্স করবো। আপনি যেন কি চাইছিলেন আপু, কল করে নিয়ে কি যেন একটা বলছিলেন। মানে কলকলা হরফের যে লাস্টে তিনটা অক্ষর বা জিম দাল, এইগুলার মানে উচ্চারণটা তো অক্ষর জেরের বা মতো হবে জিম না, দাল। কিন্তু আমি তো জেরের মতো করি বলতে হবে না, জেরের কাছাকাছি। এখন এই উচ্চারণ গুলো আমি বলতে পারি না, করতে পারি আচ্ছা না। আচ্ছা, হ্যাঁ আপু, আমি আমি ইনশাল্লাহ আপনার ভয়েস পাঠিয়ে দিব ইনবক্স। তারপরে আপনি একটু প্র্যাকটিস করে আপনিও ভয়েস পাঠান, তাহলে এখন বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ আপু, আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে সবাই কি মাদ্দা মুনফাসিলের সংজ্ঞাটা কি বোঝা হয়েছে? জি আপু। জি আপু। সবাই? জি আপু। জি জি আপু। আপু। আচ্ছা ঠিক আছে আপু। তাহলে এখন হচ্ছে আমরা কি বলে এটা, অনুশীলনের মধ্যে যাই। গতবার অনুশীলন করার টাইমে দুই একটা জবর যে এলোমেলো পাইছিলাম, আমি আর টাইমই হয় না যে আমি এটা ঠিক করে দিব। আচ্ছা দেখেন তাহলে, বিসমিল্লাহ। লা ইলাহা, লা লা ইলাহা ইলাহা জোরে জোরে, লা 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 ইলাহা, ইলাহা লা ইলাহা জোরে হবে, লা ইলাহা লা লা ইলাহা ইলাহা মা আওনা, মা মা আউনা আউনা মা আওনা, মা মা আউনা আউনা এখানে গইন গইন না ও ও ও, আগ হামজা গইন জবর আও, আগ হামজা গইন আগ জবর হ্যাঁ আও, আগ হুম। আও না, আগ আও না, মা আগ আও না না, মা 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 আউনা মা মা আও না। আউনা মা আউনা আচ্ছা, তারপরটা ইয়া, আপু হ্যাঁ এটা আমার হচ্ছে না তো আপু, হ্যাঁ আপু, মানে এটা কি আপু হামজা গঞ্জ জবর হামজা আগ হবে নাকি? গইন জবর আও, একটু নরম করে উচ্চারণ হবে। আও মানে আজ্ঞা বললে এটা শক্ত হয়ে যায়, গয়ের মতো হয়ে যায়, ওরকম হবে না। হামজা গইন জবর আও, আও না, আও না। আগ না, আগ হ্যাঁ না, হ্যাঁ আপু, হ্যাঁ হ্যাঁ, মা আও না। মা 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 না আচ্ছা, এমনিতে আমার ঠান্ডা লাগছে, আগ আপনাদের কোনো উচ্চারণ বুঝতে অসুবিধা হলে আমাকে একটু আবার হ্যাঁ বললেন। আপু বোঝা যাইতেছে আপনার ঠান্ডা লাগছে আচ্ছা মা আপু, তারপরে আউনা ইয়া আবাতি, ইয়া ইয়া ইয়ে আবাদি বাতি ইয়া আবাতি। ইয়া ইয়া আবাদি বাতি হামজাটা সব জায়গায় টাস টাস উচ্চারণ হবে, একদম স্পষ্ট। ইয়া আবাতি, ইয়া 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 আবাদি আবাতি আবাতি। আবাতি আবাদি আবাতি। আচ্ছা, এরপর দেখেন এখানে একটা হরকত পড়ে গেছে। হরকতটা হচ্ছে এই যে আলিফ, এই আলিফটা শুধু আলিফ না, আলিফের উপর একটা এটা খাড়া জের জবর জবর হবে, থাকবে একটা খাড়া জবর খারাপ থাকবে জবর এখানে। আচ্ছা ওকে, কালকে বলছিলেন ফাংশনের কলু, জন্য কলু, লামু পেশলু, পেশের বাম পাশে ডজনওয়ালা ওয়াও, মাদের হরফ, মাদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হচ্ছে হামজা। তাহলে আর হামজাটা কি হবে, যেহেতু উপরে আলিফের উপরে যেহেতু একটা খাড়া জবর হবে বলছি, আর আলিফে হরকত থাকলে কি হয়ে যায়, এটা হামজা হয়ে যায়। ওকে, হামজা উচ্চারণ হ্যাঁ এখন একটা কথা, এখানে একটা কথা বলে রাখি। এই যে বলছে না বামে হামজা থাকবে, এখন বামে হুম হামজা থাকবে বলতে যে
ওই একদম রিয়েল হামজা দেখানো লাগবে এটা কিন্তু আবশ্যক না। মানে হ্যাঁ, জের এখানে জবর হামজা, আলিফের উপর থাকলেও। এখানে মোট কথা হচ্ছে হামজা থাকবে বলতে এই হামজাটা মূলত আলিফের আকারেই থাকবে। এই মাদ্দে মুনফাসিলের মধ্যে যে আচ্ছা। হামজা থাকে, হামজাটা আলিফের আকারেই থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, হামজাটা আলিফের আকারেই থাকে মাদ্দে মুনফাসিলে। আপনার ওই ছোট্ট করে যদিও এখানে দেখাই দিছে, ছোট্ট হামজাটা দেখাই দেওয়া আবশ্যক না। নর্মালি মাদ্দে মুনফাসিলে হামজাটা আলিফের আকারেই থাকে, আর আলিফের মধ্যে যেহেতু হরকত দেওয়া থাকে তো এটা হামজা হয়ে যায় অটোমেটিকলি, এই আর কি। আচ্ছা, কলু আমান্না। قالوا قالوا آمنا آمنا টান হবে, আমান্না, آمنا آمنا আমান্না। آمنا آمنا قالوا آمنا. قالوا آمنا آمنا قالوا 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 آمنا. قالوا قالوا آمنا آمنا آمنا. آمنا আচ্ছা, তারপরে কামা আরসালনা। كما كما أرسلنا أرسلنا কামা আরসালনা। كما كما أرسلنا أرسلنا আচ্ছা, এবার মুর্শিদ আপু একটা জিনিস বলি। মুর্শিদ আপু দেখেন, আমাদের ওইদিকে এখানে নমুনা চলে আসছে, ঠিক আছে? এখানে লাম খারা জবল্লা, মাদের হরকত আসছে, মাদের হরকতের বামে কিন্তু হামজা আসছে, কিন্তু উপরে কিন্তু কোনো চিহ্ন নাই। মুর্শিদ আপু কই আছেন? জি জি আপু, আছি আছি। দেখেন, এটা হচ্ছে এরকম সাধারণ অনেক জি আপু, বইয়ে আছি। থাকে, উপরে চিহ্ন কোথাও অনেক কোনো সময় চিহ্ন থাকে না। নাই। এ দেখেন, এখানে মাদের হরকত আসছে, উপরে কি নাই, চিহ্ন নাই, কিন্তু বামে একটা হামজা আছে। বামে কি আছে আপু? হামজা আছে। আর এই হামজা থাকাটাই হচ্ছে হামজা আমাদের আছে। মূল শর্ত, যে মাদের হরফ বা মাদের হরকত এবং বামে একটা হামজা, তাহলে কি করতে হবে সেখানে? 3 আলিফ টেনে পড়তে হবে। আর চিহ্ন হিসাবে উপরে একটা চিকন চিহ্ন থাকে। এখন যদিও এখানে চিকন চিহ্ন নাই, তবু আমাদের কি করতে হবে? 3 আলিফ টেনে পড়তে হবে। আর যাদের কাছে শীট আছে তারা হচ্ছে চিকন চিহ্নটা বানাই দিলেই হবে। ওকে। إلى إلى أبيكم أبيكم। আমি কিন্তু আবারও বলতেছি যে কারো প্রশ্নের প্রেক্ষিতে তাকে উদ্দেশ্য করে উত্তর দেওয়া হয়, কিন্তু উত্তরগুলো কিন্তু সবার জন্য থাকে, এজন্য আপু এটা মাথায় রাখতে হবে। আপু হ্যাঁ আপু। আপু মানে চিকন চিহ্নটা তো একটা হরকতের উপরে থাকে অথবা হরফের উপরে। এখন এখানে হরকত বা হরফ কোনটা তো নাই তো কিছু। আপু চিকন চিহ্ন থাকে হচ্ছে আপনার মাদের উপরে, মাদ যেখানে থাকবে ওটাই চিকন চিহ্ন। এখানে মাদের হরকত কোথায়? লাম খারাজ বললাম, তাই না? তাহলে এই খারাজ বড় উপরে থাকবে মাদের চিহ্ন, সরি, মানে চিকন চিহ্ন। তাহলে তিন আলিফটা টান দিব মানে কোন কোন অক্ষরে, মানে কোন হরফটার মাঝে তিন আলিফ টান দিব? ওইটা তো যে যে লাম খারাজ হরফের বললাম, উপরে থাকে। তিন আলিফ টান, লাম খারাজ বললাম, লাম তিন আলিফ। ও যেমন দেখেন আপু, এক যেমন আলিফ টান, দেখেন, তিন আলিফ টান। হ্যাঁ যেমন দেখেন, এই যে কামা আরসালনা পড়ছে, তাই না? কামা আরসালনা, মিম আলিফ জবর মা। এখানে মাদের হরফ কোনটা? মাদের হরফটা হচ্ছে আলিফ, আলিফের উপরে চিকন চিহ্ন। আর এই আলিফের সম্পর্কটা হচ্ছে মিমের সাথে, মিম আলিফ জবর মা, এই আর কি আপু। মা মামার চিকন চিহ্নটা বসবে মাদের হরফ বা মাদের হরকতের উপরে। ওকে। ইলা আপু আবিকুম, কোথায় কোথায় সবাই কোথায়? ইলা আপু এটা إلى বুঝতে পারি নাই। أبيكم আচ্ছা, আজকে সবার একসাথে সমস্যা, সবাই মিট করে আছে, ব্যাপারটা কি? ওকে। তারপরে দেখেন ফি আমরিনা, এখানে এক মিনিট, জেরের পরে কি আপু যজন এখানে যে যুক্ত চিকন টানটা নাই তো। এটাই বলতেছিলাম। আপু হ্যাঁ আপু। মানে ওইখানে আমার এটা ক্লিয়ার হয় নাই, মানে চিকন চিহ্নটা তো কোন একটা হরফের উপরে থাকেন, হরফ তো নাই, তাহলে এখন তিন আলিফ তো হামজা থাকলেও টান দিতে হবে। তাহলে আপু এখন তিন আলিফটা কোন হরফ হরফে টান দিব? কই হরফ নাই, চিকন চিহ্নটা হবে মাদের হরফের উপরে অথবা মাদের হরকতের উপরে। মাদের জি হরফ আপু। বা মাদের হরকত। এখানে মাদের হরকত কোথায়? এই লামের উপরে মাদের হরকত, আর মাদের হরকতের উপরে চিকন চিহ্ন আসবে, তাইলে না, আপনি যে হামজা। বলেন যদি বামে হামজা থাকে চিকন চিহ্ন নাও থাকে তবু তিন আলিফ টান দিতে হবে, তাহলে এখন তো এখানে হামজা জের আছে, এইটা না, বলতেছি। কিন্তু মাদের হরফ বা মাদের হরকত থাকতে হবে না। এই যে আছে আপু মাদের হরকত,
দেখেন আপু, খেয়াল করে দেখেন, যেমন হামজাজের ই, লাম খারাজ বললা, এখানে আমরা একটা মাদের হরকত পাইছি। শুনেন, মাদের হরকত আসছে, মাদের হরকতের পরে একটা হামজা আসছে। আমাদের কথা ছিল যে মাদের হরফ বা মাদের হরকত, তার বামে একটা হামজা। তাহলে এই যে আমরা পাইছি লাম খারাজ বললা, মাদের হরকত, মাদের হরকতের বামে একটা হামজা আসছে। তাহলে এখানে চিকন চিহ্ন হওয়ার কথা এটা ছিল, চিকন চিহ্ন দেয় নাই ভুলে। কিন্তু যেহেতু আমাদের কথার সাথে মিলে গেছে, যেহেতু মাদের হরকতের পরে হামজা আসছে, তাহলে এখানে চিকন চিহ্ন না থাকলেও ওটা ধরে নিতে হবে, আর সেখানে 3 আলিফ টান হবে। বুঝতে পারছি, মানে যে আলিফের উপরে যে জবর আছে এটাকে আমরা হামজা ধরতেছি আর কি, আগের হামজাটা এটা ধরতেছি না। বুঝতে পারছি, তাহলে হ্যাঁ কি হ্যাঁ, আলিফ জবর আর জবর এটাই এটাকে বলতে মানে চাচ্ছি, 3 আলিফ টান এটাই দিব। তো আমরা এখানে বলে আসছি, কলু আমান্না অনুশীলনে বলে আসছি যে এখানে হামজা বলতে যে ছোট্ট করে হামজা থাকা লাগবে এটা এমন কথা না। হামজা মানেই হচ্ছে হামজা, এটা হচ্ছে আপনার ছোট্ট করে থাকতেও পারে, অথবা শুধু আলিফ দিয়েও হরকত দিয়ে বুঝতে থাকতে পারে, পারছি। অসুবিধা নেই। আর এটা বলছি যে তাহলে মাদ্দে এখানে মুনফাসিলের মধ্যে সাধারণত এই হামজাটা আলিফ দিয়েই আসে। মাদ্দে মুনফাসিলের মধ্যে সাধারণত এই হামজাটা আলিফ দিয়েই আসে আপু। মুর্শিদাপুরকে আর কোনো তাহলে হ্যাঁ তাহলে এখানে আমি টানটা দিব ইলা, ইলা আবিকুম, মানে আপু আটাকে টান দিব, আলিফ জবর আটাকে 3 আলিফ দিব। আপু কেন এটাতে টান টান দিবেন কেন? টান দিবেন মাদের হরকতে, মাদের হরকত কোথায়? লামের মধ্যে। জি জি জি, বুঝতে পারছি। তাহলে কি হবে পড়াশোনা দেবো? ইলা আবিকুম, মানে লামের যে খাড়া জবরটা আছে এইখানে টান 3 আলিফ। এইখানে টান হবে, মাশাআল্লাহ। এবার মুর্শিদাপুর কাছে এই প্রশ্ন, পরেরটা পরে শুনান দেখে। ফি إلى ফি أبيكم মুর্শিদাপুর في মুর্শিদাপুর দেখি। أمرنا في হ্যাঁ, এখানে أمرنا এখানে আচ্ছা, মুর্শিদাপু বলেন এখানে টান হবে কোথায়? 3 আলিফের টানটা কোথায় হবে এখানে? নুন জবর এখানে বাংলা ফিতে হতে পারে, যদি হতে পারে না, মানে এখানে তো মানে নির্দিষ্ট করে বলতে হবে হ্যাঁ, কোথায় ফিতে হবে। হবে, ফিতে ফিতে হবে। হবে আপু, মানে ফিতে হবে। জজম আচ্ছা আটকে গেছি, মানে এখানে জজম আছে যে এই জন্য আটকে গেছি, হ্যাঁ, না তো আচ্ছা তো ফিতে ফিতেই কেন হবে। হবে? ফিতে কেন হবে? আমাদের ওই যে আলিফ আলিফের জেরের উপরে যে পরে, জবর আছে হামজা, এর পরে না হ্যাঁ আমরা জেরের পরে হামজা যজমালা আছে, ইয়া মাদের হরফ। হ্যাঁ হামজা হামজা। জেরের পরে জজমওয়ালা ইয়া, জেরের পরে ইয়া, জজমওয়ালা ইয়া জজম হচ্ছে মাদের হরফ। মাদের হরফের বামে হামজা আসছে, এটা হচ্ছে মূল কথা। হামজা হামজা আছে, আছে। জি। হ্যাঁ, মাদের হরফের বুঝতে বামে পারছি। হামজা আসছে, উপরে চিকন চিহ্ন নাই, কিন্তু আমরা ধরে নিব। তাহলে এখন চিকন চিহ্ন যারা বসাবেন, কোথায় বসাবেন? এই মাদের হরফের উপরে বসাবেন। কোথায় বসাবেন? মাদের হরফের মাদের উপরে। হরফের উপরে। চিকন চিহ্নটা বসবে মাদের হরকত বা মাদের হরফের উপরে। তাহলে কি হবে? ফি আমরিনা, আমরিনা, في ফি أمرنا আমরিনা, ফি আমরিনা। ফি আমরিনা। আচ্ছা, তারপরটা হচ্ছে ইল্লা ইবলিসা, ইল্লা إبليس ইবলিসা, ইল্লা ইবলিসা, ইল্লা إبليس ইবলিসা, ইল্লা ইবলিসা। ইল্লা إبليس ইবলিসা। আচ্ছা, ইবলিসা শুধু দিলাম আপু এখানে। আপু এখানে তো আলিফ টান শুধু, এখানে তো লামে আছে মুকল্প ইল্লা আপু ইবলিসা, টান বেশি হবে না। ইল্লা ইবলিসা। ইল্লা إلا এই যে এখানে তো ইবলিসা। হ্যাঁ মুর্শিদা আপু বলেন, আপু কি বলতে যাচ্ছেন বলেন আপু। বললাম আপু, এখানে তো এই যে বাডাটা কলকলা হরফ, মানে না হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, কলকলা হরফ হামজা হামজা এই বা যে ইবে, ইবে মানে উচ্চারণটা জেরের কাছাকাছি বলতে কি আপু, জিনের কাছে এই যে আমি বলি বাংলায় একার আছে না, বাংলায় একার ব, মানে ব একার একার বে, মানে কিছুটা একারের মতো হবে বলতে গেলে। ইবে, ইবে ইবে। হবে একারের মতো, রস্যিকারের মতো হবে না, ঠিক আছে আপু? রস্যিকারের মতো হলে সরাসরি জের হয়ে গেল। বলছে কি জেরের মতো, এর মানে এটা সহজ কথায় একারের মতো হবে। ইবে, ইবে জাস্ট বাড়ি খাবে, ইবে। আপু এটা ঠিক আছে, আমি এটা বুঝতে পারছি, বাটা তাহলে ক্লিয়ার, মানে একারের মতো হবে ইবে। হ্যাঁ আপু, ওটা এটা কি? জি আপু। জি আপু, যাকে একটা ক্লিয়ার হইলো, আর দুইটা আছে। আচ্ছা, আর দুইটাও যেমন আমি আপনারা এখনই জিন্দা বলি, যেমন আপনি ধরেন, যেমন আমরা এমনি নর্মালি বলি, যেমন আবে, ইবে, উবে সবগুলো একারের মতো। আবে, ইবে, উবে। তারপরে আপনি দাল দিয়ে বলেন। এটা না আপু, এই যে জিম দাল, জিম দাল আছে না, জিম দালে হ্যাঁ, কি এরকম একার হবে? মানে এই যে জিম সবগুলো দিয়ে একার জি না, বলতেছে আপু। জিম দিয়ে দেখেন, দে। যেমন আজে,
ইজে, উজে, সব একারের মতো। আজে, ইজে, উজে, আজে, ইজে, উজে। তারপর আপনি দাল দিয়ে দেখেন, জি আদে, ইদে, উদে, উদ, আদে, ইদে, উদে, এরকম। উদ, আদে, ইদে, উদে। আচ্ছা, এই মুর্শিদা জি কোন আপু ছেলে বুঝতে হচ্ছে পারছি। মুর্শিদা আপু, তাহলে আমি আপনার ইনবক্সে না, আমি গ্রুপেই হচ্ছে এই কলকলার যে 5টা হরফের উচ্চারণ আমি এক্সট্রা করে পাঠিয়ে দিতেছি ইনশাল্লাহ। ভুলে গেলে একটু মনে করে আচ্ছা আচ্ছা জি আপু। গ্রুপে দিয়ে দিতেছি। আপু হ্যাঁ আপু দিয়ে দেন, এটাই ভালো হবে। আচ্ছা, তো হ্যাঁ সবারই ইয়া হয়ে যাবে। আচ্ছা, এবার আচ্ছা দেখেন, এবার আপু, আপনারা আবার হচ্ছে আমার কাছ থেকে 1 মিনিট সময় নেন, এই মাধ্যমে মুখস্থটা দেখেন, ভালো করে পরখ করে দেখেন। আপু উদাহরণ, এখানে একটা কোশ্চেন, যে অরিজিনাল হামজাটা হলে কি হবে এখানে? এটা শোনা আপু, এটা আমি কেন বলছি, এমন ব্যাখ্যা করে কেন হুম, বলছি, আমাদের জি, সামনে চার্লিস মাদের যে প্রকার, এর মধ্যে আরেকটা তার প্রকার আছে, ওই প্রকারটা হচ্ছে মাদ্দে মুনফাসিলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, বুঝছেন? মুত্তাসিল, হ্যাঁ, এই তো মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল। এই মাদ্দে হুম, মুত্তাসিলের মধ্যে গিয়ে তখন প্যাচ লাগবে। মাদ্দে মুত্তাসিলের মধ্যেও হচ্ছে সেম কথা, বামে হামজা, জি আপু, মাদ্দে বামে মুনফাসিলের হামজা মধ্যেও আছে, হ্যাঁ। বামে হামজা। কিন্তু হুম, কথা হচ্ছে মাদ্দে মুনফাসিলের মধ্যে চিকন চিহ্ন, মাদ্দে মুত্তাসিলের মধ্যে মোটা চিহ্ন। মোটা চিহ্ন আছে। এখন অতটুকু ঠিক আছে, চিকন চিহ্ন মোটা চিহ্ন বোঝা সহজ, কিন্তু এটা প্যাচটা ঠিক। ওই সময় লাগবে। প্যাচটা ওই সময় আচ্ছা লাগবে ঠিক যখন আছে, হচ্ছে চিকন সামনে চিহ্নটা, বুধবারে, ঠিক আছে আপু, সমস্যা নেই। হুম, যখন হচ্ছে যখন হচ্ছে আপনার চিহ্নটা আসবে না, প্যাচটা ওই সময় লাগবে যে আপনি এখানে হুম, কি 3 আলিফ টান দিবেন না 4 আলিফ টান দিবেন। চার এ- আলিফ টান হ্যাঁ, দেবো। এটা বোঝার জন্য একটা সহজ টিপস হচ্ছে, আপনার এই যে হামজা যদি থাকে, আপনি হুম, অলওয়েজ, বলতে গেলে অলওয়েজ, অল টাইম মাদ্দে মুনফাসিলের মধ্যে আপনার হামজা থাকবে, আলিফ থাকবে, আলিফ দিয়ে হুম, হামজা থাকবে, হ্যাঁ, এটা মুনফাসিল। হচ্ছে অল টাইম মাদ্দে মুনফাসিলের মধ্যে। আর মাদ্দে হুম, মুত্তাসিলের মধ্যে যেটা থাকে, ওইটার মধ্যে হুম, অল টাইম শুধু ওখানে আলিফ দিয়ে থাকে। আচ্ছা, ও এটা হচ্ছে একটা সূক্ষ্ম বিষয়। আচ্ছা, যাই হোক, এখন বাকিরা সবাই হচ্ছে আপনি মাধ্যমিক পত্রটা দেখেন সবাই, কোনো ধরনের কোয়েশ্চেন আছে কিনা থাকলে এখনই বলে ফেলতে হবে। জি, সবার কি ক্লিয়ার হয়ে গেছে? জি, সবাই রেসপন্স করেন, সবার কি ওকে হয়ে গেছে মাধ্যমিক ক্লাসে? জি আপু। জি আপু। আচ্ছা, যদি তাই হয় তাহলে 3 আলিফ মাদের চ্যাপ্টার কিন্তু ক্লোজ। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। মাদ্দে আরজি কাকে মুনফাসিল। বলে? মাদের হরফ বা মাদের হরকতের বামে যদি ওয়াকফ করা হয় তাহলে সেখানে 3 আলিফ টান হবে এবং এটাকে বলা হবে মাদ্দে আরজি। আর মাদ্দে আরজি। মুনফাসিল হচ্ছে মাদের হরফ বা মাদের মাদের হরফে হরকতের এবার উপরে একটা হরকতে চিকন পিনে চিহ্ন হামজা বামে হলে হামজা, সেখানে 3 আলিফ টেনে পড়তে হবে, তিন এটাকে বলা টানে হয় একে মাদ্দে মাদ্দে মুনফাসিল বলে। মুনফাসিল। আচ্ছা, তাহলে এবার আমরা আল্লাহ আল্লাহ করে সামনে যাই। সামনে হচ্ছে আপু এই যে শীট গুলার কি একটা পৃষ্ঠা মানে পরে আমি চার আলিফ করতেছি। মাদের কি দুইবারই হয়েছে? 3 আলিফ মাদ কি আপু? ও না না, ঠিক আছে আপু, এখানে আমি প্রিন্ট করছি তো আমার দুইবার প্রিন্ট হয়েছে মানে এটার আচ্ছা, জন্য। ঠিক আছে। ঠিক আছে। এবার হুম, দেখেন 4 আলিফ মাদ, 4 আলিফ মাদ, এটা তো অনেক মনোযোগ লাগবে। 4 আলিফ মাদ, ওকে, সবাই একটু তাড়াতাড়ি খান। 4 আলিফ মাদের প্রকার বের, তাই তো? জি। 4 আলিফ মাদ হচ্ছে সর্বমোট 5 প্রকার। এই দেখেন ডান দিকের পড়াটা দেখেন, 4 আলিফ মাদ হচ্ছে মোট 5 প্রকার। 4 আলিফ মাদ মোট কয় প্রকার? 5 পাঁচ প্রকার। প্রকার। 4 আলিফ মাদ মোট কয় প্রকার? পাঁচ 5 প্রকার। প্রকার। 5 প্রকার, তাই তো? এইবার হচ্ছে এই নামগুলো একটু লম্বা লম্বা, কিন্তু নামগুলো যদি বুঝে বুঝে পড়া যায় একদমই ইজি। আমি নামগুলো প্রথমে একটু পড়ে শুনে আপনাদেরকে, খেয়াল করেন। 1 নাম্বার, 1 নাম্বার মাদ্দে লাজেম হারফি মুখাফফাফ। 2 নাম্বার, আমি বুঝাই দিব, সবগুলো পাঠে পাঠে বুঝাই দিব, তখন সহজ লাগবে। 2 নাম্বার হচ্ছে মাদ্দে লাজেম হারফি মুসাক্কাল। 3 নাম্বার হলো মাদ্দে লাজেম কালমি মুখাফফাফ। 4 নাম্বার হলো, মাদ্দে লাজিম। হ্যাঁ, 4 নাম্বার হচ্ছে মাদ্দে লাজেম কালমি মুসাক্কাল। 5 নাম্বার হচ্ছে মাদ্দে মুত্তাসিল। এবার হচ্ছে মুফাসসিল। আপনাদেরকে যেন নামগুলো সহজ লাগে এটা টেকনিক বলতে। প্রথমে কথা অর্থ হচ্ছে দিন। এগুলোর হুম, মানে কি, এই মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ এগুলোর মানে কি, মানেগুলো আগে বুঝতে হবে। যদি আপনারা এগুলোর মানেটা ধরতে বাম পারেন, পাশে দেওয়া। যদি আপনারা নামের মানে এখানে নামের মধ্যে সংজ্ঞা লুকায় আছে, ঠিক আছে, এই প্রত্যেকটা নামের মধ্যেই তার সংজ্ঞাটা লুকায় আছে, যদি আপনারা নামটা বুঝতে পারেন সংজ্ঞা অটোমেটিকলি, নাম শুনলে সংজ্ঞা মনে আসবে, এরকম আর কি। যেমন কি, যেমন প্রথম কথা হচ্ছে এই যে মাদ্দে লাজেম, এই কথাটা বারবার আসতেছে, মাদ্দে লাজেম, মাদ্দে লাজেম, মাদ্দে লাজেম, মাদ্দে লাজেম। 8টার মধ্যে প্রথমে হচ্ছে মাদ্দে লাজেম। এখন মাদ্দে লাজেম মানে কি বলতেছে, মাদ্দে লাজেম মানে হলো আবশ্যকীয় মাদ। লাজেম মানে আবশ্যক, লাজেম কথাটার অর্থই হচ্ছে
আবশ্যক। আবার আর মাদ মানে তো মাদ, মাদ্দে লাজেম শব্দের অর্থ হচ্ছে আবশ্যকীয় মাদ। মাদ্দে লাজেম শব্দের অর্থ কি? আবশ্যকীয় 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 মাদ, মাদ। মানে যেখানে মাদ পড়তেই হবে। হ্যাঁ, হবে। মাদ পড়তেই হবে, মাদ্দে লাজেম। আচ্ছা, একটু গেছে, বুঝলাম। তারপরে কি বলতেছে? তারপরে এই যে প্রথমটার মধ্যে হারফি একটা কথা আসছে। এই এখানে দেখেন, এখানে আমি বলি, সবাই ফোকাস করেন, হ্যাঁ, এটা একটু মনোযোগ লাগবে। এখানে মোট হচ্ছে 5টা নাম, তাই না? 5টা নামের মধ্যে 5 নাম্বারটা হচ্ছে ইজি, মাদ্দে মুত্তাসিল, এটা ইজি। আলাদা। হ্যাঁ, এটা ইজি। আর হচ্ছে নামগুলো বড় হচ্ছে প্রথম 4টা, আর প্রথম 4টা নামই হচ্ছে পারস্পরের সাথে মিল আছে, একটু খেয়াল করলে বুঝবেন। প্রথমত হচ্ছে এখানে প্রত্যেকটা করে ভাগ, 1 2 3 4, 4টা করে অপশন। মাদ্দে একটা, লাজেম, হারফি, মুখাফাফ, মানে প্রত্যেকটা প্রকারের মধ্যে 4টা করে শব্দ আছে। এখন শুনেন, এই 4টা করে শব্দের মধ্যে আবার প্রথম 2টা সেম টু সেম, মাদ্দে লাজেম, মাদ্দে লাজেম, মাদ্দে লাজেম, মাদ্দে লাজেম। আর মাদ্দে লাজেমের অর্থ হচ্ছে আবশ্যকীয় মাদ, আমরা ইতিমধ্যে পড়ে আসছি। এবার হচ্ছে থার্ড অপশন, মানে তৃতীয় শব্দ। তৃতীয় শব্দ যদি আপনারা খেয়াল করেন, তাহলে দেখবেন প্রথম 2টার মধ্যে শুধু হারফি হারফি, পরের 2টার কালমিশ, এই মধ্যে দুইটা পার্থক্য। কালমি কালমি। ঠিক আছে, প্রথম 2টার মধ্যে তৃতীয় শব্দ হচ্ছে হারফি হারফি, পরের 2টার মধ্যে তৃতীয় শব্দ হচ্ছে কালমি কালমি। এখন আমরা বুঝবো এই হারফি মানে কি আর কালমি মানে কি। ঠিক আছে, এখন আমরা বুঝবো এই হারফি মানে কি আর কালমি মানে কি। আর এবার দেখেন, হারফি মানে হচ্ছে হরফ, হরফ থেকে আসছে কথাটা। হারফি মানে হরফের মধ্যে, হারফি মানেই হচ্ছে হরফ, সহজ কথা। হারফি মানে হরফ, হারফি মানে কি? হরফ। হরফ। এই যে হরফ বলে, এই হরফ থেকেই হারফি কথাটা আসছে। হারফি মানে হরফ। তাহলে এখানে হরফ দেওয়ার কি উদ্দেশ্য? হরফ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই প্রথম 2 প্রকারের মধ্যে যে টানটা হবে, তাই না? এই প্রথম দুই প্রকারের মধ্যে যে টানটা হবে, যে মাদ হবে, এটা হবে টোটালি একটা হরফের মধ্যে হবে। কিসের মধ্যে হবে? কোনো শব্দের মধ্যে হবে না, বরং হবে এক্সট্রা কোন হরফের মধ্যে। খেয়াল করেন, উদাহরণ সামনে আসা তখন একদম পরিষ্কার আয়নার মতো হয়ে যাবে। কি বলছে? এই যে প্রথম 2 প্রকারের সাথে একটা হারফি কথা লাগাইছে। হারফি কথার মানে হচ্ছে হরফ, হারফি কথার মানে হচ্ছে হরফ। আর এখানে হরফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই প্রথম 2 প্রকারের মদটা প্রয়োগ হবে হরফের উপরে। প্রথম 2 প্রকারের মাদটা প্রয়োগ করা হবে হরফের উপরে, কোনো শব্দের উপরে না। যেমন যেমন আমি আপনাদেরকে সহজে বলি, আপনারা সবাই তো ইয়াসিন সূরা চিনেন, তাই না? ইয়াসিন তো নাম শুনছেন, ইয়াসিন সূরা। তারপর সূরা বাকারা শুরুতে আলিফ লাম মিম আছে, একটু তো সবাই চিনেন, তাই না? এখন শুনেন, জি। জি জি আপু। কম বেশি যারা একটু একটু কোরআনের সঙ্গে কানেক্টেড, অন্তত সূরা ইয়াসিনের নাম হইলো সবাই শুনছে, সূরা ইয়াসিনের নাম শুনছে, অন্তত আলিফ লাম মিমের মানে প্রথম পৃষ্ঠাটা সবার কাছে পরিচিত, সূরা ফাতিহা পড়তে গেলেও লাগে। এখন হুম, এখন দেখেন, এখানে যে সূরা ইয়াসিন যে আপনি পড়ছেন, ইয়াসিন, তাই না? আপনারা যদি কোনো দেখেন হরফ এখানে নাই। এই যে ইয়াসিন, ইয়ার মধ্যে তো হুম, খাড়া জবর আছে, কিন্তু সিনের মধ্যে কিন্তু কোনো আছে, হরকত নাই। সিনেতে নাই। হুম, সিনের মধ্যে কোনো হরকত নাই। এখন এই যে আপনি হরকত সিনের নাই। মধ্যে 4 আলিফ টান দিলেন, ইয়াসিন, এই যে আপনি টানটা দিলেন, এই যে টান দিলেন, এই টানটা কি একটা হরফের মধ্যে হয়েছে না? জি, সবাই রেসপন্স করবেন, জি সবাই সবাই বোঝার চেষ্টা করেন। সিন একটি জি এই যে হরফ, আমরা যে হরফ, ওই হরফের ইয়াসিন ভিতরে। পড়তেছি, তাই না? ইয়াসিন পড়তেছি, এখানে ইয়াসিনের মধ্যে যে সিন, এই সিনের মধ্যে আপনি যে টানটা দিতেছেন, এই টানটা কি একটা হরফের মধ্যে হয়েছে না? সিন একটা হরফ এখানে। হরফ হুম, কেন? সিনের মধ্যে জবরজের পেশ কিচ্ছু নাই, শুধু একটা হরফ। তাহলে এই যে ইয়াসিন টান দিলাম, এই টানটা প্রয়োগ হয়েছে একটা হরফের উপরে। কিসের উপরে প্রয়োগ হয়েছে? হরফের উপরে। হরফের উপরে। হরফের উপরে। এমনই ভাবে আপনি যখন আলিফ লাম মিমে যান, আলিফ লাম মিম, আলিফ যালিকাল কিতাবু লাম মিম, মিম, এই যে আলিফ লাম মিম, এখানেও কোনোটার মধ্যে জবর জের পেশ কিচ্ছু নাই, হরকত নাই, কিন্তু হরফ কিন্তু শুধু। তবুও যে এই যে লামের মধ্যে আমি টান দিচ্ছি লাম, মিমের মধ্যে টান দিচ্ছি মিম, মিম, এই যে টানটা হলো, টান মানেই তো মাদ, তাই না? মাদকে তো টান বলে, মানে টানকে তো মাদ বলে, সহজ কথা। তাহলে এই যে মাদ হইলো, এই মাদটা কি কোনো শব্দের মধ্যে হয়েছে না কোনো ডিরেক্ট কোনো হরফের মধ্যে হয়েছে? হরফের উপরে হয়েছে। হরফের মধ্যে। সবাই কি বুঝতেছেন? আমি কিন্তু সহজ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি যে তাহলে মানে কি। জি তাহলে এই যে প্রথম প্রকার, এই প্রথম 2 প্রকারই হচ্ছে আলিফ লাম মিম ইয়াসিন এসবের সঙ্গে কানেক্টেড, বুঝছেন? তাহলে সহজে বোঝার জন্য আগের থেকে বলতে, এটা প্রথম 2 জি। প্রকার মাদ যে হারফি, আর হারফি মানে যে এই মাদটা কোনো একটা হরফের মধ্যে প্রয়োগ হবে। এখন হরফ মানে কি? পুরা পুরান তো শব্দ দিয়েই ভরা,
তো বলতেছে যে না, এর মধ্যে খুঁজে খুঁজে আপনাদেরকে বের করলাম আলিফ লাম মিম ইয়াসিন, যে কখনো কখনো শুধু হরফের উপরে কি হয়, মাদগুলো প্রয়োগ হয়, আর হয় এটাকে বলা হয় হারফি। এটাকে কি বলা হয়? হারফি। 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 আচ্ছা, এবার লাস্টের দুই প্রকারে আসেন। কি বলতেছে লাস্টের দুই প্রকারে? বলতেছে কালমি। কি অপশন হচ্ছে কালমি, তাই না? এখন কালমি মানে কি বলতেছে? কালমি মানে হচ্ছে শব্দের মধ্যে, আর শব্দকে আরবিতে কালিমা বলে, ঠিক আছে? শব্দকে আরবিতে কালিমা বলে, আর এই কালিমা থেকে আসছে কালমি। আর কালমি মানে শব্দ, কালমি মানে কি? শব্দ। শব্দ। যেমন হারফি মানে হরফ বা বর্ণ, এমনই কালমি মানে কালিমা বা শব্দ, ঠিক আছে? কালমি মানে শব্দ, কালমি মানে কি? শব্দ। শব্দ। তাহলে বোঝা গেল এই যে লাস্টের দুই প্রকার, এই লাস্টের দুই প্রকারের মাদ হবে কোন শব্দের মধ্যে হবে। কিসের মধ্যে হবে? শব্দের উপর, শব্দের মধ্যে। শব্দের মধ্যে হবে। লাস্টের দুই প্রকারের মাদ হবে শব্দের মধ্যে। শব্দের লাস্টের দুই প্রকারের মাদ হবে কিসের মধ্যে? শব্দের শব্দের মধ্যে। মধ্যে। শব্দের যেমন হচ্ছে, এক মিনিট আমি দেখি কোনো সহজ উদাহরণ খুঁজে পাই কিনা। আচ্ছা, আপনারা আহ আহ আপনারা অনেকেই হয়তো সূরা কুরাইশ পড়ছেন। লিইলাফি সূরাটা কয়জন পারেন? লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। মানে হচ্ছে, আচ্ছা এটা বাদ দেন, এটা বাদ দেন, আরো সহজ বলি। যেমন সূরা নাসরি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এটা হচ্ছে লাস্টের দিক থেকে আপনার 5 নাম্বার সূরা। সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা লাহাব, আর হচ্ছে তারপরে সূরা নাসর। মানে সাধারণত মানুষদের সাধারণত দেখা গেছে নামাজের 10টা সূরা মুখস্থ না। থাকে, তো এটা হচ্ছে সূরা নাসরি হচ্ছে 5 নাম্বার সূরা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আচ্ছা, এত কিছু বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে একটা আয়াত, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এখন আপনারা ফোকাস করেন, এই যে আমি বললাম ইযা জাআ, এই যে জাআ একটা শব্দ, জাআ এটা কি একটা শব্দ। শব্দ। এখন এই জাআ যে জিমটা, আমি জিমের মধ্যে 4 আলিফ টান দিয়ে পড়তেছি, জাআ, এরকম 4 আলিফ টান দিয়ে পড়তেছি। এখন এই যে আমি 4 আলিফ টান দিলাম, এই 4 আলিফ টানটা কি কোনো হরফের মধ্যে হয়েছে না কোনো শব্দের মধ্যে হয়েছে? শব্দের মধ্যে। শব্দের ভিতরে। শব্দের মধ্যে হয়েছে। তাহলে এই মাদটা হচ্ছে একটা শব্দের সঙ্গে কানেক্টেড। কার সঙ্গে কানেক্টেড? শব্দের সাথে। শব্দের সাথে। আর এই শব্দটাই বলা হয় কালমি। এই শব্দগুলো কিসের অন্তর্ভুক্ত? কালমির অন্তর্ভুক্ত, ঠিক আছে? তাইলে আমরা বুঝতেছি এই যে 4 আলিফ মাদের প্রকারগুলো মাদ্দে লাজেম, সবগুলোই হচ্ছে আবশ্যকীয় মাদ, মানে টানাই লাগবে। তারপরের কথা হচ্ছে প্রথম যে দুই প্রকার, প্রথম দুই প্রকার হচ্ছে হারফি, মানে এই হরফটা হচ্ছে কোন একটা হরফের মধ্যে হবে, মানে এই মাদটা হচ্ছে, এই টানটা হচ্ছে কোন হরফের মধ্যে হবে। আর পরের দুই প্রকার হচ্ছে কালমি, মানে এই টানটা কোনো শব্দের মধ্যে হবে, ঠিক আছে? ওকে, জি। তারপরে হচ্ছে এইবার আসেন চতুর্থ অপশন, এই 4 নাম্বার যে শব্দগুলো আছে এগুলোর মানে কি? এখানে দেখেন প্রথমে কি বলা হয়েছে, মুখাফফাফ মুসাক্কাল মুখাফফাফ মুসাক্কাল, মানে দুইটা শব্দই দুইবার করে আসছে, মুখাফফাফ মুসাক্কাল মুখাফফাফ মুসাক্কাল। এখন এইগুলোর মানে কি, মুখাফফাফ মানে কি আর মুসাক্কাল মানে কি? এটাও একদমই ইজি। দেখেন বলতেছে কি, মুখাফফাফ মানে হচ্ছে সহজ, মুখাফফাফ মানে হচ্ছে কি? সহজ। সহজ। মুখাফফাফ মানে কি? সহজ। সহজ। এবার দেখেন, এর মানে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। মাদ্দে লাজিম হারফি এমন মাদ যেটা হরফের মধ্যে হবে এবং উচ্চারণটা সহজ হবে। উচ্চারণটা কি হবে? সহজ হবে। সহজ হবে। এবার 3 নাম্বার হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, এমন মাদ যেটা শব্দের মধ্যে হবে এবং উচ্চারণটা কি হবে? সহজ হবে। সহজ। প্রথম প্রকারের উচ্চারণটাও সহজ কিন্তু এটা হরফের মধ্যে, আর দ্বিতীয় প্রকারের উচ্চারণটা সহজ কিন্তু এটা কিসের মধ্যে? শব্দের মধ্যে। আচ্ছা, এবার আসি এই মুসাক্কাল। মুসাক্কাল মানে কি? মুসাক্কাল মানে হচ্ছে, মুসাক্কাল মানে কঠিন। মুসাক্কাল মানে কি? কঠিন। মুসাক্কাল মানে কঠিন। কি? কঠিন। কঠিন। আচ্ছা, এখন তো বলতেছে দ্বিতীয় প্রকার, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, এমন মাদ যেটা হরফের মধ্যে হবে কিন্তু উচ্চারণটা একটু কি হবে? কঠিন হবে। আবার 4 নাম্বার, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, এমন মাদ যেটা শব্দের মধ্যে হবে কিন্তু উচ্চারণটা কঠিন হবে। তাহলে কি, মুখাফফাফ মানে সহজ, মুসাক্কাল মানে কঠিন।
মুখাফফাফ মানে সহজ, মুসাক্কাল মানে কঠিন, সহজ। আপনারা কিন্তু মুসাক্কাল মানে আরবি কঠিন। আপনারা কিন্তু সবাই আরবি দুটা শব্দ শিখে গেছেন। আরবিতে মুখাফফাফ মানে সহজ, মুসাক্কাল মানে কঠিন। কঠিন, মুখাফফাফ মানে সহজ, মুসাক্কাল মানে কঠিন। কঠিন, তাহলে এবার ইজি হবে, এবার ইজি লাগবে। প্রথম প্রকার মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। মদটা হরফের মধ্যে হবে, সহজ হবে। মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মদটা হরফের মধ্যে হবে, কঠিন হবে। মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মদটা শব্দের মধ্যে হবে, সহজ হবে। মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মদটা শব্দের মধ্যে হবে এবং কি হবে, কঠিন কঠিন হবে। হবে। এবার আপনারা এবার এবার কথা হচ্ছে এই যে সহজ হয় বা কঠিন হয় এটা কেমনে, আর কি হইলে সহজ হয় কি হইলে কঠিন হয়। এটা একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। বলতেছে কি এই যে মুখাফফাফ মানে সহজ, তাই না? এটা কেমনে সহজ বলতেছে, অর্থাৎ মাদের পরে তাসদীদ না থাকলে উচ্চারণটা সহজ হয়। আপনি যেখানে মাদ করতেছেন, টানতেছেন, এই টানার পরে যদি আবার তাসদীদ না থাকে, টানার পরে যদি ডিরেক্টলি কোনো তাসদীদ না থাকে, তাহলে উচ্চারণটা সহজ হয়। উচ্চারণটা কি হয়, সহজ সহজ। হয়। আর মুসাক্কাল মানে কি কঠিন, অর্থাৎ মাদের পরে তাসদীদ থাকলে তাসদীদ উচ্চারণটা একটু থাকলে কঠিন হয়। মাদের পরে তাসদীদ থাকলে তাসদীদ থাকলে উচ্চারণটা একটু কি হয়, কঠিন কঠিন হয়। হয়। আমি আপনাদেরকে সহজ একটা উদাহরণ দিই, উচ্চারণ সহজ হওয়ার কঠিন হওয়ার একটা সহজ উদাহরণ দিই। যেমন আপনার একটা ওই যে যেমন আলিফ লাম মিম ইয়াসিন, তাই না? এটা থেকে বলি, যেমন ইয়াসিন, এখানে সিনের মধ্যে 4 আলিফ টান, কিন্তু বামে কি কোনো তাসদীদ পড়তেছি আমরা? না। না, তাহলে উচ্চারণটা সহজ না? ইয়াসিন সহজ, কিন্তু বামে কোনো তাসদীদ নেই। এবার আপনারা দেখেন আমি পড়তেছি আলিফ লাম মিম। এইখানে এই যে আলিফ লাম, হ্যাঁ, লামের পরে যে মিমটা আছে, এই মিমের মধ্যে একটা মিমের উপরে তাসদীদ, মিমের উপর একটা কি আছে, তাসদীদ আছে। তাসদীদ আছে। আর এই কারণেই লাম বলার পরে টানও দিতে হচ্ছে, টান দেওয়ার পরে আবার আবার গুণনাও গুণনাও করতে হয়। হচ্ছে, গুণনা করে আবার নিম্নে ধরতে হচ্ছে। বুঝছেন বিষয়টা? তাইলে জি, ইয়াসিন এটা যেমন সহজ, তার তুলনায় আলিফ লাম মিম বলাটা একটু কঠিন না? জি, আর কঠিনটা কেন হয়েছে? বামে তাসদীদের কারণে হয়েছে। কঠিনটা কেন হয়েছে? বামে বামে তাসদীদ তাসদীদ, বামে তাসদীদ। মিমে তাহলে তাসদীদের জন্য। সহজ কথা হচ্ছে যে মাদের পরে যদি তাসদীদ না থাকে তাহলে উচ্চারণটা সহজ হয়, আর এটাকেই বলা হয় মুখাফফাফ। আর মাদের পরে যদি তাসদীদ থাকে উচ্চারণটা একটু কঠিন হয়ে যায়, আর এটাকেই বলা হয় মুসাক্কাল। কথা কি পরিষ্কার নাকি একটু ভেবে দেখেন তো? জি, জি। মনোযোগ দিয়ে ধরলে আমি মনে করি একেবারেই পরিষ্কার। আচ্ছা, এবার দেখেন, এবার আমরা এখানে আবার যাই, কেমন? আমি বলছিলাম যে এখানে নামগুলো যদিও বড় বড়, কিন্তু নামগুলো যদি আপনি বুঝে যান, নামগুলোর যে মিনিং এটা যদি আপনি বুঝে যান, তাহলে নামের মধ্যেই সংজ্ঞা চলে আসে। নামের মধ্যে কি চলে আসে, সংজ্ঞা চলে আসে। যেমন আমরা যা যা বুঝছি এর আলোকে আমি বলি, মাদ্দে লাজিম মানে হচ্ছে কি আবশ্যকীয় মাদ, যে মাদ করা লাগবে। হারফি মানে কি, হরফের মধ্যে। আর মুখাফফাফ মানে কি, সহজ। আর সহজ বলতে কি বোঝায়, বামে তাসদীদ থাকবে না। সহজ বলতে কি বোঝায়? বামে তাসদীদ থাকবে না। আচ্ছা, তাহলে আমরা সহজে এখান থেকে আমরা সংজ্ঞা বের করে দেখেন যে হরফের উপরে 4 আলিফ মাদ হবে, বামে তাসদীদ হবে না। দেখছেন সংজ্ঞা কিন্তু চলে আসছে। এটা 4 আলিফ মাদের প্রকার না? তো 4 আলিফ মাদটা কোথায় হবে, হরফের মধ্যে হবে। কিসের মধ্যে হবে, হরফের হরফের মধ্যে মধ্যে হবে। আর যেহেতু 4 আলিফ মাদ, হরফ তো মাদের একটা চিহ্ন তো অবশ্যই থাকবে, তাই না? 3 আলিফ মাদের জি, মধ্যে যেহেতু চিহ্ন আছে, তাহলে মাদের একটা চিহ্ন কি থাকবে, অবশ্যই থাকবে। থাকবে। তাহলে এই মাদের চিহ্নটা বসবে একটা হরফের উপরে। কিসের মধ্যে বসবে, হরফের হরফের উপরে। উপরে। তাহলে হরফের উপর 4 আলিফ টান থাকবে, বামে তাসদীদ থাকবে না। প্রথম প্রকারটাকে ক্লিয়ার? প্রথম প্রকারের সংজ্ঞাটা জি, কেমন হবে তাইলে, যে হরফের উপরে 4 আলিফ টান হবে, কিন্তু বামে কি থাকবে না, তাসদীদ থাকবে না। এবার 2 নাম্বার আস, 2 নাম্বারটা হারফি কিন্তু মুসাক্কাল। মুসাক্কাল মানে বামে কি থাকবে, তাসদীদ তাসদীদ থাকবে। থাকবে। তাহলে আমরা সংজ্ঞাটা বলতে পারি, হরফের উপরে 4 আলিফ টান, বামে তাসদীদ থাকবে। হরফের উপরে 4 আলিফ টান, বামে কি থাকবে, তাসদীদ থাকবে। তাসদীদ থাকবে। মজার না বিষয়টা? এবার দেখেন 3 জি, আলিফের মধ্যে আসেন। 3 আলিফের মধ্যে কি বলছি, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। কালমি মানে কি, শব্দ। কালমি মানে শব্দ, কি, শব্দ। শব্দ,
এর মানে চালিফ টানটা হবে কোথায়? শব্দের উপরে। কিসের উপরে থাকবে? শব্দের শব্দের উপরে উপরে। শব্দের উপরে চালালিফ টান হবে, বামে তাসদিদ থাকবে না। শব্দের উপরে চালালিফ টান হবে, বামে কি থাকবে না? বামে তাসদিদ তাসদিদ থাকবে না। থাকবে না। আর 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা হচ্ছে কালমি মুসাক্কাল। শব্দের উপরে শব্দের উপর চালালিফ টান হবে, বামে তাসদিদ থাকবে। থাকবে। শব্দের উপরে চালালিফ টান হবে, বামে কি থাকবে? বামে তাসদিদ তাসদিদ থাকবে। এবার দেখেন, এবার পড়াটা একটু সহজ লাগতেছে না? জি মাদ্দে লাজিম, মাদ্দে লাজিম, মাদ্দে লাজিম, মাদ্দে লাজিম। প্রথম দুইটা হারফি, পরের দুইটা কালমি। প্রথম দুইটা হারফি, পরের দুইটা কি? কালমি। তাহলে আমরা সহজে বলতে পারি মাদ্দে লাজিম হারফি, মাদ্দে লাজিম হারফি, মাদ্দে লাজিম কালমি, মাদ্দে লাজিম কালমি। ঠিক আছে? এরপরে জি মুখাফফাফ মুসাক্কালের যে বিষয়টা, এটা হচ্ছে প্রথমটা মুখাফফাফ, পরেরটা মুসাক্কাল। প্রথমটা মুখাফফাফ, পরেরটা মুসাক্কাল। এবার প্রথমটা এই সহজ, হিসাবে, পরেরটা হ্যাঁ, কঠিন। এই হিসাবে এবার জোড়া লাগাই দেই। মাদ্দে লাজিম হারফি, প্রথমে মুখাফফাফ, মাদ্দে লাজিম হারফি, তারপরে মুসাক্কাল। এবার কালমির মধ্যে মাদ্দে লাজিম কালমি, মুখাফফাফ, মাদ্দে লাজিম কালমি, মুসাক্কাল। বুঝছেন বিষয়টা? জি মাদ্দে জি লাজিম সবগুলো। মাদ্দে লাজিম, মাদ্দে লাজিম, মাদ্দে লাজিম, মাদ্দে লাজিম গেল। তারপরে কি মাথায় আনতে হবে? প্রথম দুইটা হারফি, পর দুইটা কালমি। মাদ্দে লাজিম হারফি, মাদ্দে লাজিম হারফি, মাদ্দে লাজিম কালমি, মাদ্দে লাজিম কালমি। এরপরে যেটা মাথায় আনতে হবে, এটা হচ্ছে একটা মুখাফফাফ, একটা মুসাক্কাল, একটা মুখাফফাফ, একটা মুসাক্কাল। তাহলে কি হলো? মাদ্দে লাজিম হারফি, মুখাফফাফ, মাদ্দে লাজিম হারফি, মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি, মুখাফফাফ, মাদ্দে লাজিম কালমি, মুসাক্কাল। হয়েছে বিষয়টা? জি আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইবার হচ্ছে না, এইবার হচ্ছে আর কোনো সামনের পড়া দিব না। আর কোনো সামনের পড়া থাকবে না। আপনাদের পড়া থাকবে শুধু এতটুকু, যে এই যে চালালিফ মাদ, চালালিফ মাদের নামগুলো শুধু শিখে আসতে হবে। নামগুলো শিখে আসতে হবে। আর তারপরে হচ্ছে এই যে মোটামুটি যথাসম্ভব আমি সবগুলো বুঝাই দিছি, নামের সাথে অর্থের সাথে সব মিলে বুঝাই দিছি। বাদ বাকি আপনারা নিজেরা যখন একটু ধরবেন, তখন দেখবেন একদম সব পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। আর যদি বুঝতে অসুবিধা লাগে, আবার যখন নিজেরা নিজেরা ধরবেন, তখন রেকর্ডের এই সাইডটা চালু করে নেবেন, তাহলে দেখবেন যে আরো ক্লিয়ার হয়ে গেছে। এই তো যাই হোক আপু, ইনশাল্লাহ আগামী ক্লাসে মাদের এই চালিশ মাদের সংজ্ঞা সহ উদাহরণ সহ বিস্তারিত আকারে থাকবে ইনশাল্লাহ। আজকে আপু ইনশাল্লাহ এতটুকুই। ইনশাআল্লাহ। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, গ্রুপে করবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা আপু, কারো কিছু বলার আছে? আচ্ছা আপু, ঠিক আছে, কারো কিছুই বলার নাই। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। এই তো আপু, ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।